Welcome to the day 4 of our web development workshop Designate 2.0. So, as you know, this is an extended day due to some reasons we have completed yet. So, now I request Rajat to start the presentation. হ্যালো দাদা, Hello, দুজন Rajat. ঢুকতে পারছে না। যারা ঢুকতে পারছে না আমি অলরেডি বলেছি যদি ইউ ডোন্ট হ্যাভ প্রপার নেম ফরম্যাট আমি এন্ট্রি দিচ্ছি না, কারণ অলরেডি কালকে অনেক মেস ক্রিয়েট হয়েছিল। অনেকে আমাকে বললো যে তারা বাড়িতে আছে, এগুলো সাডেনলি শোনা যাচ্ছে। দ্যাটস নট এ গুড থিং, না? ঠিক আছে ঠিক আছে, ঢুকে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ রজত, ইউর অডিবল। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার স্টার্ট করছি। আচ্ছা, তো আগের দিন যেখানে বলেছিলাম লাস্ট যে মিডিয়া ট্যাগ নিয়ে কিছু আলোচনা করবো, তার আগে ইন্টারেক্ট করছি। আমাকে এই শেয়ারকে একটু অ্যাড করে দেবে করিমা খাতুনকে? তোমার কাছে ওর রিকোয়েস্টটা আসেনি রে। রিকোয়েস্ট আসলে তুমি অ্যাড করে দেবে। ওকে ওকে। আচ্ছা wait, last thing. Rishabh, Anirudh, please don't admit anyone. I am confirming them. এখানে কয়েকটা স্ত্রী আসো আছে, I guess দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তবে তুমি করে স্টার্ট করো। স্টার্ট করতে পারি? হ্যাঁ স্টার্ট কর। ওকে, তো আমি আগের দিন বলেছিলাম যখন যে এইচটিএমএল এ কিছু ইম্পর্টেন্ট ট্যাগ যেগুলো বলছিলাম, তখন বলেছিলাম যে এখানে অ্যাঙ্কার ট্যাগ আর ইমেজ ট্যাগ, এই দুটো ট্যাগ আমি পরে পড়াবো। তো ওই দুটো আগে ফার্স্টই বলি প্রথমে, তারপরে আমি মিডিয়া ট্যাগের দিকে যাব। বেসিক্যালি ইমেজ ট্যাগ মানে কিভাবে তুই ওয়েব পেজের মধ্যে ইমেজ কি ইনসার্ট করবি। তো ফার্স্টে আমরা এমিট দিয়ে স্টার্ট করব, যে মেন জেনারেটেড কোড সেটা জেনারেট করব। দেন যদি কিছু টাইটেল দিতে চাস তো টাইটেল দিতে পারিস, ওয়েব ডেভ সাপোজ। এন্ড দেখ, ইমেজ ট্যাগ মানে ইমেজ লিখবি, এন্টার দিবি। এখানে দেখবি দুটো ফিল্ড আছে, সাপোজ একটা হচ্ছে এসআরসি ফিল্ড, একটা হচ্ছে এএলটি। এএলটি মিন্স অল্টারনেটিভ। লেট মি জুম ইট ভালো করে। আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছে এখন ভালোভাবে যে একটা ইমেজ ট্যাগের মধ্যে দুটো সোর্স আছে, সরি দুটো ফিল্ড আছে। একটা হচ্ছে এসআরসি ফিল্ড আর একটা হচ্ছে এএলটি। এএলটি মিন্স অল্টারনেটিভ। তো এসআরসির মধ্যে তারা কি দিবি, একটা ইমেজ এর তার লিংক। সাপোজ আমি একটা ইমেজ ডাউনলোড করছি বা কোনো ইমেজের লিংক নিচ্ছি আমি গুগল থেকে। বেসিক্যালি ইমেজ নেওয়ার জন্য আমি ইউজ করি unsplash.com। unsplash.com এ যাবি, র্যান্ডম একটা ইমেজ নিবি, open link in new tab, open image in new tab। ইমেজকে ওপেন নিউ ট্যাব করবি, এখানে যে লিংকটা থাকবে ওই লিংকটা কপি করবি আর এসআরসি তে সেটা পেস্ট করবি, কন্ট্রোল ভি ফর কপি, কন্ট্রোল সি এন্ড পেস্ট, কন্ট্রোল ভি। এই একটা লিংক চলে এসেছে এখানে। আচ্ছা, আই এম নট শিওর কি লিংকটা কাজ করবে কিনা, কারণ এটা রিলেটিভ পাথ আর অ্যাবসলিউট পাথের একটা ব্যাপার আছে, ওটা বলা হয়নি। দেখি লাইভ করে দেখি একবার আসছে কিনা। লাইভ প্রিভিউ করতে পারিস, নিচে পাশে যে ট্যাব থাকে, বা ওয়েব ব্রাউজারে যেতে পারিস, ওখানে শো করবে। দেখ ইমেজ এসছে, মানে ইমেজটা দেখ খুবই খারাপ লাগছে, মানে যেমন অনেকটা উইড নিয়ে আছে, র্যান্ডমলি একটা উইড নিয়ে আছে।
তো যখন তুই ওয়েবসাইটে যখন কোনো ইনসার্ট করবি, তো এরকম ভাবে তো থাকতে পারে না যে একটা ইমেজ লম্বা, একটা ছোট, একটা বড়, তো এরকম ভাবে তো খুবই খারাপ লাগবে। তো সাইজটা কিভাবে তুই ডিফাইন করবি? তো সাইজ আমরা সিএসএস এ ডিফাইন করি, বাট এইচটিএমএল ও ডিফাইন করা যায়, উইথ আর হাইট। আমি এবার দেখাচ্ছি তো। এখানে অল্টারনেট, আচ্ছা এই ফিল্ডটা বলতে বললাম, এএলটি যেটা লেখা আছে না, অল্টারনেটিভ, এটা কখন কাজে লাগবে বলতো? এটা কাজে লাগবে তখন যখন কোনো নেটওয়ার্ক ইস্যু হলো বা কোনো কারণে ইমেজটা আপলোড হতে পারছে না, তখন যেখানে ইমেজ আসছে এখন সেখানে জাস্ট একটা ফটোর একটা ইমোজি আসছে, যে এখানে একটা ফটো থাকার কথা, সেটা মিসিং আছে ফর সাম এরার। সেই জায়গায় তোর এখানে অল্টারনেটিভে যে টেক্সট দিবি, একটা টেক্সট লিখতে হয়। তারপর আমি এখানে লিখলাম সিটি, কি লিখে রাখলাম। তো যদি কোনো ধর লিঙ্কটাই কোনো গন্ডগোল আছে, সাপোজ আমি লিঙ্কের কোনো একটা পার্ট বাদ দিয়ে দিচ্ছি, কেটে দিলাম, লিঙ্কটা সঠিক লিঙ্ক না, এরর আছে লিঙ্কটায়। এখন যদি আমি ওয়েবসাইট যাই, দেখ এখানে একটা ইমেজের একটা, দেখ সাপোজ আমি জুম করে দেখাই, দেখ একটা ইমেজের একটা ইমোজি টাইপ আছে, তার পাশে সিটি লেখা আছে। মানে তুই এটা দেখে বুঝতে পারবি যে একটা সিটির একটা ইমেজ এখানে ছিল, যেটা এররের জন্য আপলোড হতে পারছে না। ওকে, ক্লিয়ার? আমি আমার লিঙ্কটা ঠিক করবো। তো এই ইমেজ ট্যাগের মাধ্যমে তুই কি করতে পারবি? ইমেজ ইনসার্ট করতে পারবি। তো ইমেজ ইনসার্ট করা শিখিয়ে দিলাম। আরেকটা বলছিলাম, হ্যাঁ, হাইট উইথ। হাইট উইথ কিভাবে কন্ট্রোল করবি? উইথ বলে একটা প্রপার্টি হয়, উইথ। তো সাপোজ আমি 200 পিক্সেল দিলাম। আচ্ছা, পিক্সেল কি এটার ব্যাপারে আসবো একটু পরে, সিএসএস যখন পড়াবো। হয়তো এখন একটু শুনেছিস হয়তো পিক্সেল হয়, বাট আমি একটু ডিসকাস করবো পিক্সেল নিয়ে। এন্ড হাইট, একটু সাপোজ 200 পিক্সেল দিচ্ছেন। হ্যাঁ, তো হাইট উইথ সেট করলে দেখ এবার কেমন লাগছে ইমেজটা। একটা স্কোয়ার টাইপের হয়ে গেছে, মানে এইভাবে তুই কন্ট্রোল করতে পারছিস ইমেজটা। এখন এটা বেসিক, খুবই বেসিক থাকবে, কারণ এটা তুই এইচটিএমএল এর মাধ্যমে করছিস। এরপরে এই ইমেজটাকে তুই সিএসএস এর মাধ্যমে হ্যান্ডেল করতে পারবি। তো এটা গেল ইমেজ ট্যাগ। আই থিঙ্ক ইমেজটাকে কোনো প্রবলেম হবে না। আমি লাস্টে একবার ডাউট নেবো, আর আপাতত তখন আমি অ্যাঙ্কার ট্যাগটা বলে নিই, দুটোর একসাথে একবার ডাউট নেবো। অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ, এ লিখবি, এন্টার মারবি, এ লিখবি, এন্টার মারবি। আমি আরেকবার করে দেখাচ্ছি, এ লিখবি, এন্টার দাবাবি। এখানে দেখবি একটাই ফিল্ড আছে, এইচআরএফ। দেখ আমি প্রথম দিনে যখন এইচটিএমএল শুরু করেছিলাম, তখন বলেছিলাম যে এইচটিএমএল মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দুটো শব্দ আছে, একটা হচ্ছে হাইপার টেক্সট, একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মানে কি বলেছিলাম, যে এইচটিএমএল প্রোভাইড করছে হাইপার লিঙ্ক, যার সাহায্যে তুই কারেন্টলি যখন কোনো একটা ওয়েবসাইটে আছিস, তুই কোনো লিঙ্কে ক্লিক করলি বা কোনো বাটনে ক্লিক করলি, তো সেটা তোকে অন্য একটা ওয়েব পেজে রিডাইরেক্ট করবে। তো সেই লিঙ্ক এইচটিএমএল প্রোভাইড করছে, আর সেই লিঙ্ক প্রোভাইড করছে এই অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ তোর কোনো লিঙ্ক ক্রিয়েট করতে কাজে লাগে, বা অনেকগুলো ওয়েব পেজকে একে অপরের সাথে কানেক্ট করতে সাহায্য করে। তো এই এইচআরএফ যেখানে আছে, ওটাকে যে হাইপার লিঙ্ক বলছি। এখানে তুই কোনো ধর অ্যানাদার ওয়েবসাইট বা অ্যানাদার কোনো ওয়েব পেজের লিঙ্ক দিবি। তো আপাতত আমি এখানে একটা হ্যাশ দিয়ে রাখি আপাতত, বা তুই কোনো অন্য লিঙ্কও দিতে পারিস, ধর কোনো ইউটিউব.com বা সাপোজ ফ্লিপকার্ট.com, অ্যামাজন.com কোনো লিঙ্ক দিলি, তো ওখানে ক্লিক করলে ধর আমি এখানে গুগল.com দিচ্ছি, তাহলে গুগলে যাবি। গুগল.com, গুগল.com, গুগল খুলছে, এই লিঙ্কটা কপি করবি একবার, জাস্ট এখানে কন্ট্রোল ভি, https www.google.com। এইচআরএফ এর মধ্যে তুই লিখলি এটা, আর অ্যাঙ্কার ট্যাগ দিয়ে র্যাপ করলি। এ মিন্স অ্যাঙ্কার ট্যাগ। লাইভ সার্ভারে যাবি, মানে লাইভ সার্ভার বলছি, সরি, হ্যাঁ, মানে ব্রাউজারে যাবি, যেখানে তোর ট্যাব আছে। এখানে তুই একবার রিফ্রেশ করবি, জাস্ট দেখতে পাবি আসেনি।
ওকে ওকে দেখ ইমেজের পাশে গুগল বলে একটা লেখা এসছে, তার নিচে আন্ডারলাইন আছে, ওই লিঙ্কটা একবার ক্লিক কর তো সবাই। ক্লিক করার সাথে সাথে এটা google.com এ রিডাইরেক্ট করছে। তো এটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, যে তুই অন্য কোনো পেজে রিডাইরেক্ট করছিস। আই থিঙ্ক কানেক্ট করতে পারছিস, যে প্রথম দিন যখন বলেছিলাম যে হাইপার টেক্সট মানে কি। আরেকটা জিনিস লক্ষ্য করেছিস নিশ্চয়ই, যে google.com এ যখন লিঙ্কটাই ক্লিক করলি, সাথে সাথে ওটা তুই যে ট্যাবে ছিলি সেই ট্যাবটা কিন্তু হেঁটে গেল, ওর জায়গায় google.com চলে গেল। তো এটা যাতে না হয় তার জন্য একটা মানে তোদের আরেকটা ফিল্ড দিতে হয়। আহ, আমি একটু পরে বলছি, এটা যখন তোদের প্রজেক্টের ব্যাপারটা দেখাবো তখন ওটা আমি দেখিয়ে দেবো একবার, যে কিভাবে এটা করবি। মানে প্রথমে কেন আসছিল না বলতো লিঙ্কটা, কারণ আমি এই যে গুগল যেটা লেখা ওটা লিখিনি, কারণ লিঙ্কটা তো ওই নামের উপরে থাকবে। নামটা যখন ক্লিক করবি তখন ওই লিঙ্ককে রিডাইরেক্ট করছে। Okay, তো এই পর্যন্ত কারো ডাউট? মাইক তো বন্ধ আছে মনে হয় সবারই। সবাই করে না একবার সাথে সাথে কোড সবাই, কিছু না না, এক্সাম্পল সবার দেখানোর চেষ্টা করছি। মাইকের সবার দেখ পার্থিব, কারো যদি কোনো ডাউট থাকে মেসেজ করতে পারে, তো সবাই মেসেজ করে বলতে পারে। যার ডাউট আছে তার মাইকটা খুলে দিয়ে। তোরা এটা কর একবার কোডটা, আরো অন্য কোনো লিংক পেস্ট করে করার চেষ্টা কর একবার। আমি তা করতে নেক্সট টপিকের দিকে যাচ্ছি। লেট মি গিভ মি সাম টাইম। দেখ তো পার্থিব কিছু বলতে চাই মেবি। হ্যাঁ, ইয়ে চঞ্চল বর্মন, চঞ্চল বর্মন। I will providing you মাইকটা the অন। mic permission. You can turn on your mic now. হ্যাঁ হ্যাঁ দাদা, বললাম যে বল। ইমেজটাকে হাইড এন্ড ওয়েট দিয়ে তো ছোট বড় করা হলো, বাট ইমেজটাকে যদি আমি ডান দিক বা বাঁ দিক করতে চাই তখন কি করব? এটা কি ওখানেই রাখতে হবে, না ডান দিক বাঁ দিকেও তো করা মানে করার প্রয়োজন পড়তে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পড়বে, কেন পড়বে না। তো ওটা তো সিএসএস দিয়ে করবি, ওটা হ্যাঁ। এইচটিএমএল এর কাজ। এইচটিএমএল এর স্ট্রাকচার দেখানি করবি। ইনফ্যাক্ট হাইট আচ্ছা, এন্ড ওটা উইডথটাও তুই সিএসএস দিয়ে সিএসএস করবো। দিয়েই করবি পরে। হাইট এন্ড উইডথটাও তুই সিএসএস দিয়েই করবি হ্যাঁ পরে। এখন ওটা যেহেতু এইচটিএমএল দিয়ে করা যায়, দেখ ইনিশিয়ালি যখন এইচটিএমএল ছিল তখন ডেভেলপাররা কি করতো, এইচটিএমএল দিয়েই ওয়েব পেজকে সুন্দর বানানোর চেষ্টা করতো। সব থেকে প্রথম যে ওয়েবসাইট ছিল ওটাও অ্যাকচুয়ালি এইচটিএমএল দিয়ে শুধু বানানো হয়েছিল। তো এইচটিএমএল দিয়ে যখন বানিয়েছিল, তো ওটা দিয়ে কিভাবে সুন্দর একটা ডিজাইন করা যায়, তো সেটা করার চেষ্টা করা হয়েছিল। তো তারপরে তো সিএসএস এসেছে, ডিজাইন কিভাবে সুন্দর দেখবো, তো সেটা বাকি সরানো পেছানো ওকে আগে ওকে ওঠানো ওকে। বাকি সবকিছু সিএসএস দিয়ে করবো। ক্লিয়ার? একদম একদম বুঝতে পেরেছি। ওকে। তো এইচটিএমএল লাস্ট টপিক, দুটো টপিক ছিল ওটা আমি বলি, তার আগে আরেকটা জিনিস বলা ছিল, কি বলবো। হ্যাঁ, ওই যে যদি সেম আমি একটা কোশ্চেন রেজ করেছিলাম দেখবি, যে এই যে যখন লিঙ্কটা ক্লিক করছিস সাথে সাথে তোর তোর যে ওয়েব পেজে তুই যেখানে শো করছিলি যে কি কি আসছে না আসছে, সেটাতে ঘুরে গেছে তোর ট্যাব দিকে, জাস্ট google.com চলে এসছে। তো ওটাকে যদি ওই ইস্যুটা কিভাবে আমি সলভ করবো, যে যেন আমার অন্য একটা ট্যাব, সেপারেট একটা ট্যাব তৈরি হয় যেখানে আমি যে লিঙ্কটা ক্লিক করছি সেই লিঙ্কটা আসবে। ওটা করার জন্য
এখানে এইচআরএফ এর পাশে আরেকটা তোকে ফিল্ড বানাতে হবে, টার্গেট, TAR, টার্গেট, টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। টার্গেট ইজ ইকুয়াল টু স্পেস, নিচে আন্ডারস্কোর, দেন ব্ল্যাঙ্ক। এটা লেখার সাথে সাথে দেখ আই থিঙ্ক কিছু চেঞ্জেস আসবে হয়তো। ও আচ্ছা, উড়ে গেছে এটা। আবার আবার লাইভ সার্ভার করতে হবে। গো লাইভ বা নিচে স্ক্রল করবি, ওপেন উইথ লাইভ সার্ভার। আবার দেখ google.com এ ক্লিক কর। দেখ আই থিঙ্ক এবার দেখ আলাদা একটা ট্যাব খুলেছে, চেক কর সবাই। তো ব্যাস এইটুকুই ছিল অ্যাঙ্কার ট্যাগ আর ইমেজ ট্যাগের মধ্যে। টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। যে কোনো লিঙ্ক যদি অন্য ট্যাবে খোলার জন্য এই ফিল্ডটা তোকে অ্যাড করতে হবে। টার্গেট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। আর বাকি আমি চলে যাচ্ছি এবারে ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ আর ইউটিউব ভিডিও কিভাবে এমবিড করবো। ভিডিও ট্যাগের জন্য তো অ্যাকচুয়ালি ভিডিও লাগবে, আমার কাছে ভিডিও নাই। আই হোপ আছে আমার কাছে। আচ্ছা আমি ট্যাগটা দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিও আমার কাছে এখন নাই না। তো এখানে দেখ দেখতে পাচ্ছিস ট্যাগ গুলো পাশে পাশে লেখা আছে পিপিটির মধ্যে। অডিও ট্যাগের জন্য জাস্ট অডিও লিখবি, এন্টার করবি, test.html গেলাম, অডিও লিখবি, এন্টার করবি, দেখবি এসআরসি এসছে। এসআরসি এর জায়গায় কি দিবি, সেম যে অডিওটা তুই তোর কি বলে ডাউনলোড করবি, যে কোনো একটা অডিও ভিএস কোডে রাখতে পারিস, মানে ভিএস কোডে যে ফোল্ডারটা খুলেছিস সেই ফোল্ডারে তুই অডিওটা রাখবি, বা অডিওটার কোনো লিংক তুই এখানে পেস্ট করবি। আমার কাছে আপাতত কোনো লিঙ্ক নেই। আমি দেখছি পরে যদি দেখানো যায় এখানে কোনো অডিও থাকতে পারে। হ্যাঁ এখানে আছে, আছে। ওয়েট লেট মি শো, দেখাচ্ছি তোকে। দেখ এরকম ভাবে একটা ইয়ে আসবে, অডিও প্লে করার মতন। দেখতে পাচ্ছিস এরকম ধর অডিও লিখলি তো, আমি একটা দেখা একবার। এখানে যেমন দেখ আছে audio, হ্যাঁ ভিডিও ট্যাগের জন্য ভিডিও লিখবি, দেন ওখানেও এসআরসি আসবে। এসআরসির জায়গায় তুই যে ভিডিওটা ডাউনলোড করবি সেই ভিডিওটার লিংক দিবি, এন্ড এখানেও তুই হাইট উইথ সেট করতে পারবি। এন্ড ভিডিওটা যাতে তোর যে ওয়েব পেজটা তুই ডাউনলোড করছিস, ওয়েব পেজ যখনই খুললি সাথে সাথে যাতে না চলে, এই যে কন্ট্রোল বাটন তুই ক্লিক করবি, মানে ধর মিউজিক আসবে, যে কোনো ভিডিও, অডিও চালাবি, ভিডিও চলবে। তো এবার করে দেখাই, আমার মনটা শান্ত ছিল ঠিকঠাক, বুঝতে পারছি। তার জন্য আমাকে অডিওটা আনতে হবে। তোরা একটা অডিও ডাউনলোড করবি গুগল থেকে, কোনো যে কোনো ওয়েবসাইট থেকে। সেটা যে গুগল কারেন্টলি ওয়েব ভিএস কোডে যে ফোল্ডারে কাজ করছিস সেই ফোল্ডারে রাখবি। আশা করি এটুকু করতে পারবি। তো ওটুকু করার পরে দেখাচ্ছি তারপরে আমি কাজটা কি করবি।
দেখ এখানে যে লিঙ্কটা আছে, আমি আমার যে অডিওটা HTML ডে 5 ওয়েবি ডট MP3 আছে, ওই লিঙ্কটা আমি এখানে SRC তে দিলাম, এন্ড এখানে আমি সামথিং কিছু লিখে দিলাম। আর এখানে কন্ট্রোলস বলে তোকে একটা ফিল্ড দিতে হবে, কন্ট্রোলস কেটে দিলাম, যে কন্ট্রোলস দিয়ে মানে তুই প্লে করতে পারবি, স্টপ করতে পারবি, এটার জন্য কন্ট্রোলস দিতে হবে। এখন তুই ওয়েব পেজে যা, রিফ্রেশ কর একবার, আমাদের পেজটা কোথায়, ওয়েব ডেভ এখানে দেখ, একটা চলে এসছে অডিও, এন্ড তুই সে ক্লিক করবি, অডিও বন্ধ করে দিলাম, গান বাজে লাভ নেই এখানে। সবাই একবার চেক করে না, পার্থিব একবার সবার মাইকটা অন করতে হবে কিছুক্ষণের জন্য, কারণ এটা আমি কনফার্ম হতে পারছি না সবাই করতে পারছি না। আবার মাইক অন, আমি যে পাচ্ছি না, জাস্ট হ্যান্ড রেজ কর, সবাই সবাই মাইকটা অন করলে পরে আবার ডিসক্রিয়েট হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওকে ওকে। সবাই বল একবার যে এইটুকু করতে পারছিস কিনা সবাই। দাদা আরেকবার দেখিয়ে দিলে সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ, দেখি দিচ্ছি। ফার্স্টলি যেটা বলছিলাম, গুগল যাবি, গুগল থেকে কোনো অডিও, যে কোনো র্যান্ডম সং অডিও বা কোনো প্লেগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করবি, জাস্ট ডাউনলোড করবি, ডাউনলোড করার পরে নিজের ফোল্ডারে সেটাকে আনবি, অ্যান্ড জাস্ট AUDIO অডিও লিখবি, এন্টার মারবি, অডিও লিখে এন্টার মারবি, SRC ফিল্ড থাকবে, তো আগের থেকে SRC ফিল্ড থাকছে, SRC ফিল্ড দেখতে পাচ্ছিস আই থিঙ্ক। SRC ফিল্ডের মধ্যে কি করবি, তো রিনেম করে নিবি, এখান থেকে রিনেম করা যায়, ডাউনলোড করা ভিডিওটা রিনেম করে নিতে পারিস। সাপোজ আমি লিখছি ওয়েবি ওয়েবি.mp3, যা খুশি নাম দিবি, ওয়েবি.mp3 লেখা আছে, যে নামটা তুই রিনেম করলি সেই নামটা এখানে দিবি, ওটাই তোর লিঙ্ক, ওয়েবি.mp3। এখন এটা করেছিস তো, এটা করার পর তোর ভিডিওটা কিন্তু চলবে না, ভিডিও না সরি, আই থিঙ্ক অডিও, এটা ওয়েবসাইটে যাবি একবার, ওয়েব ডেভ, দেখ তোর অডিওটা কি আছে। কন্ট্রোলস, হ্যাঁ কন্ট্রোলস দিতে হবে, কন্ট্রোলস না দিলে তো ভিডিও কখনো চলবে না। কন্ট্রোলস দেওয়া মানে তুই ভিডিওটা প্লে করতে পারবি। দেখ কন্ট্রোলস দেওয়া মাত্র তোর এখানে চলে এসছে অপশন, ডাউনলোড অপশন, প্লে স্পিড, সবকিছু অপশন চলে এসছে। ভিডিও হচ্ছে, আমি বেশিক্ষণ চালাবো না, ঠিক আছে। হ্যাঁ দাদা। ওকে, আর কোনো প্রবলেম কেন, আই থিঙ্ক ভিডিও ট্যাগটাও কিন্তু এরকম সেম, আমি একবার দেখা দিলাম, ভিডিও ট্যাগের জন্য ভিডিও লিখবি, ভিডিও সেম লেখার পরে SRC এসছে, দেখ SRC তে ভিডিও লিংক দিবি, এন্ড কন্ট্রোলস দিবি, কন্ট্রোলস দিবি, দেন এখানে লিংক দিলে লিংক চলবে, আমার কাছে এখন ভিডিও নেই, আমি দেখাচ্ছি, রিমুভ করছি এগুলো।
আই থিঙ্ক এটা পর্যন্ত সবার ক্লিয়ার। আর একটা জিনিস বেঁচে গেল, ইউটিউব ভিডিও এমবেড। তো যখন দেখবি ওয়েব পেজে যাস, দেখবি র্যান্ডামলি যে কোনো ওয়েব পেজে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবি ওখানে ইউটিউব ভিডিও পাস এমবেড করা আছে, যে যে কোনো ওয়েবসাইটে যাচ্ছিস ইউটিউব ভিডিও আছে, ওখানে ক্লিক করলে তুই রিডাইরেক্ট করবি ইউটিউবে, ওখান থেকেই দেখতে পারবি ভিডিওটা, ছোট করে দেখবি, ছোট স্ক্রিনে দেখায়। তো ওটা কিভাবে করবো? আচ্ছা, ওটা কিভাবে করবি আমি দেখাচ্ছি। আমি একবার ইউটিউবটা খুলি। আচ্ছা, ইউটিউব খুলতে হবে। ইউটিউব দেখি কি আছে। স্লো নেটওয়ার্ক। আচ্ছা, যে কোনো একটা যে কোনো ভিডিও, সাপোজ কি চালাতে হবে না। এখানে থ্রি ডটস এ ক্লিক করবি, শেয়ারে যাবি, যেখানে ভিডিওটা শেয়ার করিস, মানে তুমি ভিডিও শেয়ার করিস, দেখবি এখানে একটা এমবিট বলে অপশন আছে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে এমবিট বলে একটা অপশন আছে, এমবিটে ক্লিক করবি। ক্লিয়ার, স্টেপ ওয়াইজ কর। এমবিটে ক্লিক করবি, এমবিট ভিডিওর পাশে দেখবি একটা অনেক বড় কোড লেখা আছে, জাস্ট কপি ইট। কপি অপশন আছে, কপি করবি, ভিএস কোডে যাবি, আই ফ্রেম। আচ্ছা, আই ফ্রেম তো দিয়ে দিয়েছে, কপি করলি, কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট কন্ট্রোল ভি, পেস্ট ইট। wait let me wrap it, ফাইল, ভিউ সেকশনে যাবি, ওয়ার্ড র্যাপ, পুরোটা একবারে দেখতে পাবি একটা পেজে। দেখ, এই যে ইউটিউব থেকে যে কোডটা তোরা কপি করলি, ওটা চলে আসছে পুরোটা, আই ফ্রেম। নিজে থেকেও করতে পারিস। দেখ, ইউটিউব ভিডিও এমবিট করার তিনটা অপশন আছে। একটা তো কপি করলি ইউটিউবে শেয়ার অপশন থেকে, ডাইরেক্ট কপি করলি, কোনো পরিশ্রম নেই। আর একটা প্রশ্ন আছে যে তোকে ম্যানুয়ালি লিঙ্কের মধ্যে চেঞ্জ করতে হবে। ইউটিউব ভিডিও খুলবি, ইউটিউব ভিডিও যখন খুলিস গুগল ক্রোমে, তখন উপরে যে লিঙ্ক থাকে সেই লিঙ্কটা কপি করবি, সেই লিঙ্কে একটু চেঞ্জ করতে হবে, জাস্ট এমবিট লিখতে হবে। অ্যান্ড কিছু একটা 7টা যে কোড থাকে, লাস্টে যে কোড থাকে, প্রত্যেকটা ইউটিউব ভিডিওর আলাদা আলাদা ইউনিক কোড থাকে। তো সেই কোডটা জাস্ট আগে তোকে এমবিট লিখতে হবে। তো ওটা আমার মোটেও পছন্দ না, আমি প্রেফারও করি না ওটা, খুবই খাটালি। তো এমবিট লিখতে হবে, তোকে লিঙ্কের মধ্যে চেঞ্জ করতে হবে, আবার লিঙ্কের মধ্যে কিছু ভুল থাকলে ইউটিউব ভিডিও আসবে না। জাস্ট ইউটিউবে যাবি, শেয়ার অপশন ক্লিক করবি, দেখালাম আমি একবার মাঝখানে, থ্রি ডটস এ ক্লিক করবি, শেয়ারে যাবি, আমি আরেকবার শো করছি, সবাই দেখে না একবার। এমবিটে যাবি, পাশে এত বড় একটা কোড চলে এসছে লেখা, কপি করবি, পেস্ট ইট, পেস্ট ইট। এবার যাই আমার ইয়াতে, আমাদের ওয়েব ডেভ, আই থিঙ্ক চলে এসছে ভিডিও। দেখ, দেখতে পাচ্ছি না কিন্তু সবাই। আমরা নিজেদের ওয়েব পেজে ইউটিউব ভিডিও এমবিট করে ফেলেছি। অবভিয়াসলি সাইজটা অনেক বড় আছে, সাইজটা তোমরা হ্যান্ডেল করতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি। উইথ হাইট দিবি, অটোমেটিক হবে। যেহেতু এটা রেডিমেড কোড, তুই ইউটিউব থেকে উঠিয়ে নিয়েছিস, তো এখানে বেশি কিছু চেঞ্জ করার দরকার পড়বে না। দেখ, অনেক কিছু আছে,
সব ফিল্ড দেওয়াই আছে, উইডথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এসআরসি দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে। এগুলো দরকার নেই, ফ্রেম বর্ডার এসবের দরকার নেই, অ্যালাউ, অটো প্লে, এগুলো দেখার দরকার নেই। জাস্ট প্রথমে হাইট, উইডথ, এসআরসি, টাইটেল, আর লাস্টে অ্যালাউ ফুল স্ক্রিন। অ্যালাউ ফুল স্ক্রিন কি করছে বলতো, তুই নিজের ওয়েবসাইটে ইউটিউব ভিডিও যখন চালাবি তো ওটাকে ফুল স্ক্রিনে দেখতে পারবি। আমি ভিডিওটা চালু করছিলাম বেকার। পিপিটির মধ্যে দেখবি কোড লেখা আছে, অডিওর জন্য কোড লেখা আছে আলাদা, অডিওর জন্য কোড লেখা আছে, ওই জন্য কোড, ভিডিওর জন্য কোড, আই ফ্রেমের জন্য কোড। আই ফ্রেম যেটা ইউটিউব থেকে উঠালি ওটা অনেক বড়, ওটাও করতে পারিস, বা নিজের থেকে জাস্ট আই ফ্রেম লিখবি, এন্টার করবি, এসআরসি দিবি। বাট ওটার জন্য লিঙ্কটা তোকে নিজেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। তো ওটা না করলে পরে আমি যেটা বললাম সেটা করতে পারি। আই থিঙ্ক ক্লিয়ার। তো এর সাথে এইচটিএমএল আমাদের সাথে শেষ হলো আজকে। এইচটিএমএল মোটামুটি শেষ হয়ে গেছে, বাকি আরো অনেক কিছু ট্যাগ আছে, তোরা নিজেরা এক্সপ্লোর করার চেষ্টা করবি। আমি একটা জিনিস দেখাতে চাই যেটা তোদের প্রজেক্ট হিসেবে দেবো আমি, যারা যারা ইচ্ছুক তারা তারা করবি, ইন্টারেস্ট তাদের আছে। দেখাচ্ছি। জাস্ট সিম্পল, একদম সিম্পল। দেখ আমি একটা আমার নিজের করা শুধু এইচটিএমএল দিয়ে বানানো এটা কিন্তু। তো দেখতে সুন্দর হবে না অবভিয়াসলি। তোরা একটা মাল্টি পেজ ওয়ালা ওয়েবসাইট বানাবি, যেটা মাল্টি পেজ থাকবে। দেখ এখানে শুরুতে দেখ আওয়ার ওয়েব পেজ লেখা আছে, নিচে বুঝতেই পারছিস এটা কোন ট্যাগ। আগের দিন বলেছিলাম এইচআর ট্যাগ, হরিজন্টাল লাইনের জন্য এইচআর ট্যাগ। আমি যতগুলো ট্যাগ শিখেছি সব ট্যাগ গুলো এখানে কাজে লেগে যাবে। ফার্স্টে একটা দেখ আওয়ার ওয়েব পেজ বলে লেখা আছে, এটা বুঝতেই পারছেন মেবি H1 আর H2 দিয়ে লেখা আছে, আই থিঙ্ক H1। তো H1 দিবি, দেন এইচআর ট্যাগ দিবি, হরিজন্টাল লাইন এলো। দেন এটা বলতো এটা কি ট্যাগ ইউজ করা আছে। মাইক তো সরি ডিসেবল, ঠিক আছে দরকার নেই, আমি বলে দিচ্ছি। দেখ এখানে দেখ এটা আছে তোর অ্যাঙ্কার ট্যাগ, এটা আমি এখনই শেখালাম। আচ্ছা এটা ফার্স্টে দেখ আওয়ার ওয়েব পেজ লেখা আছে, দেন কিছু অ্যাঙ্কার ট্যাগ আছে। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে তো আমি সাপোজ তোদের বুঝিয়ে দিচ্ছি কেমন ভাবে করবি। আহ, চারটা ফাইল বানাবি, চারটা এইচটিএমএল ফাইল বানাবি, একটা ইন্ডেক্স, একটা কন্ট্যাক্ট, একটা অ্যাবাউট, একটা কোর্স। তোদের নিজের ইচ্ছা মতো নাম দিবি, আমি এখন এইভাবে বলছি, যে কোনো নাম দিবি, চারটা পাঁচটা যতগুলো পারবি বানাবি। অ্যান্ড সেগুলোকে ইন্টার কানেক্ট করবি। কিভাবে কানেক্ট করবি, যে দেখ আমি দেখিয়ে দিচ্ছি একবার কোডটা। দেখ এখানে যেমন D6 লেখা আছে এই ফোল্ডারে আমার কাছে চারটা ফাইল আছে, একটা অ্যাবাউট ডট এইচটিএমএল, একটা কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, একটা কোর্স ডট এইচটিএমএল, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল। শুরুতে আমি কি করেছি, ডক টাইপ এইচটিএমএল যেটা আমাদের বয়লার প্লেট কোড, সেটা দিয়েছি। দেন বডির ভিতরে আমি বাকি কাজগুলো করেছি। যেমন ফার্স্টে আওয়ার ওয়েব পেজ লেখা আছে H2 দিয়ে করেছি, দেন হরিজন্টাল লাইন দিয়েছি, দেন দেখ এ ট্যাগ যেটা আমরা এই অ্যাঙ্কার ট্যাগ একটু আগে পড়লাম। অ্যাঙ্কার ট্যাগের ভিতরে কি করেছি, সাপোজ তুই ফার্স্টে অ্যাবাউট ডট এইচটিএমএল বানাচ্ছিস, তো অ্যাবাউট ডট এইচটিএমএল কি করলি, তুই এই কোডটা লিখলি যে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল লিঙ্ক দিয়ে দিলি। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল মানে তোর এখানে যখনই তুই ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ক্লিক করবি, ইন্ডেক্স এইচটিএমএল যেমন তোর ওয়েব পেজে দেখতে পাচ্ছিস, এখানে তো লিঙ্ক আসবে, লিঙ্ক
লিঙ্কটা তো লিঙ্কে রিডাইরেক্ট করবে, কিন্তু এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের বাইরে যেটা লিখবি সেটা তোর ওয়েব পেজে শো করবে। যেমন নাকি আমি এটা চেঞ্জ করে ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখেছি, তো সেটাই শো করবে কিন্তু ওয়েব পেজে ইন্ডেক্স ডট এইচটিএমএল শো করছে। তো এটা যখনই ক্লিক করবো আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল, তখন ইন্ডেক্স এইচটিএমএল এ রিডাইরেক্ট করবো পেজটা। এখানে ওদের কিছু লেখা আছে, ইমেজ দেওয়া আছে, কিছু ট্যাগ দেওয়া আছে, এরকম ভাবে তোরা করবি। মাল্টি পেজ ওয়েবসাইট আমি দিয়ে দেবো একবার ওদেরকে, ছবি টবি কিছু দিয়ে দেবো, বা সাপোজ ইনস্ট্রাকশন দিয়ে দেবো যে এই ট্যাগ ইউজ করবি তোরা, তো সেইভাবে মাল্টি পেজ ওয়েবসাইট, এখানে সবকিছু লেগে যাবে। দেখ, আর মাল্টি পেজ ওয়েবসাইট যখনই বানাবি তখন অ্যাঙ্কার ট্যাগ ইউজ হবে। আই থিঙ্ক এটা পর্যন্ত ক্লিয়ার। আমি এবারে সিএসএস স্টার্ট করবো। পার্থিব, এখন কি মাইক খোলা যাবে সবার? কারো একবার যে জিজ্ঞেস করে নিতাম যে এইচটিএমএল পর্যন্ত কারো কোনো ডাউট আছে এই পর্যন্ত? কারণ এইচটিএমএল আমাদের শেষ হয়ে গেছে, আমরা সিএসএস স্টার্ট করবো। মাইক পারমিশন দিয়ে দিয়েছে, যার ডাউট আছে সে মাইক অন করতে পারে। দাদা, হ্যাঁ বলো। বলছি দাদা, ফোনে কিভাবে করব? মানে ফোনে বুঝতে পেরেছি যে অ্যাপগুলো তোমরা বলেছো, কিন্তু মানে কিভাবে ওটাকে স্টার্ট করবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, ফোনে দেখ, ফোনে ওয়েব ডেভেলপমেন্ট হয় না, বাট আমি মেসেজে লিখেছিলাম জাস্ট ফর একটা অপশন দিয়েছিলাম, বাট ফোনে অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট হবে না, আমি কখনো করি নাই। তো ফোনের ব্যাপারটা আমিও ভালো করে বলতে পারবো। এখন আমি একটাই বলবো না যে, দাদা, যতটা তোমরা হ্যাঁ বল। বলছি যতটা তোমরা বুঝিয়েছো এখন অব্দি এইচটিএমএল ওটা বুঝতে পেরেছি, কিন্তু আমি হ্যাঁ বুঝতে পারছি, তোর কাছে ল্যাপটপ নেই তো? না। হ্যাঁ ওটাই আমি বলছি যে ওয়েব ডেভেলপমেন্ট ফোনে করাটা খুবই টাফ, আমিও ফোনে কখনো করিনি। তো ওই যে অ্যাপের নামগুলো দিয়েছিলাম, অ্যাপ বা ওয়েবসাইট যে বল, ওগুলা কখনো আমি নিজেও ইউজ করিনি। আমি জাস্ট একটা অপশন হিসাবে দিয়েছিলাম যে তোরা ইন্টারেস্ট থাকলে নিজেরা এক্সপ্লোর করতে পারে। তো সলিউশন এখন কিছু না, এখন তুই একটু বুঝে রাখ, বাকি নিজে একটু এক্সপ্লোর করার চেষ্টা কর, কারণ আমি নিজেও কখনো ইউজ করিনি, তো আমি বলতে পারবো না ওটা যে ফোনে কিভাবে কি করা হয়। ওকে। ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো বুঝতেই পারছি যে ফোনে খুবই টাফ হয়ে যাবে ব্যাপারটা, লিঙ্ক ক্লিক করা, এই মাল্টি পেজ ওয়েবসাইট। হ্যাঁ দাদা, মানে আমি কয়েকটা এরকম কোড দিয়েছি, কিন্তু ওগুলো রান হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি ট্রাই করেছিলাম। হ্যাঁ এই প্রবলেম, কারণ ফোনে জিনিসটা কারণ তুই অনেকগুলো মাল্টি পেজ ওয়েবসাইট বানাচ্ছিস, তো তাহলে অনেক কম্পাইল হবে, অনেক কিছু হবে, তো ব্যাপারটা আমিও জানি না কেমন ভাবে প্রসেস হয়। দাদা, আমি এমনি ট্যাবে তোমার এইচটিএমএল টা করেছিলাম, প্রথম প্রথম কিন্তু হচ্ছিল, কিন্তু এই বড় বড় কয়েকটা কমান্ড নিচ্ছে না কিন্তু। কিসে? ট্যাবে? হ্যাঁ দাদা, মানে হওয়া তো একটা অ্যাপ দরকার, আছে হওয়া তো দরকার আপাতত, কারণ ট্যাগে কোনো প্রবলেম হবে না, কিন্তু এমনি ফোনে তো অসুবিধা হবে I think। কোথায় প্রবলেম হয়েছিল, কোন ট্যাগে বল? ওই তোমার অডিও অডিও ট্র্যাকটা। আচ্ছা, অডিওটাকে অসুবিধা হচ্ছিল, তো সব কিছু ঠিকঠাক দিয়েছিস? কন্ট্রোলস, লিঙ্ক ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ, দেখে দেখি তুমি যেরকম দিয়েছিল সেরকম দিয়েছিল মিডিয়ার। আচ্ছা ঠিক আছে, ট্রাই কর। বাকি দেখ, যখন কলেজে আসবি অফলাইনে, তখন এখানে তো লাইব্রেরি আছে আমাদের, কম্পিউটার টম্পিউটার, ওখানে প্র্যাকটিস করার চেষ্টা করবি। আমরাও একটা আলাদা করে প্রজেক্টের একটা ওয়ার্কশপ করব, তখন সবাই একসাথে প্র্যাকটিস করবো, তো আশা করি তখন কোনো প্রবলেম হবে না। এখনকার জন্য জাস্ট একটু জ্ঞান নিয়ে রাখ, একটু লিখে রাখ খাতায় সাইডে যে কেমন ভাবে ইমপ্লিমেন্ট করবো জিনিসগুলো। বাকি ওয়েব ডেভেলপমেন্ট সাথে সাথে করলে ভালো হয়, কিন্তু যাদের ল্যাপটপ নেই তারা কি করবে, এখন আপাতত বুঝে রাখ। ঠিক আছে, আর কোনো ডাউট কিছু যেটা পড়ালাম সেই রিলেটেড কিছু কোনো? তাহলে আমি সিএসএ স্টার্ট করছি। দাদা, বল।
বলছিলাম যে ওয়েবে কি যে ডাউনলোড যে করলে না, ওটার নামটা যেন কি ছিল, আমি বলতে বাইরে ছিলাম, একটু বুঝতে পারলাম না। ইমেজের ডাউনলোড কথা বলছিস না কিছু? হ্যাঁ হ্যাঁ, গুগলের যে ওয়েবে গিয়ে ডাউনলোড করলে, কি যেন ওটা? হ্যাঁ, unsplash.com, unsplash.com। আচ্ছা আচ্ছা, ঠিক ওখানে আছে দাদা। খুব সুন্দর সুন্দর ইমেজ পেয়ে যাবি যখন দরকার হবে কোনো। হুম। সিরিজে স্টার্ট করছি আমি, বাকি যাদের ডাউট থাকবে তারা জিজ্ঞেস করে নেবি পরে। দেখ, সিএসএস এর অনেক অনেক অনেকদিন ধরে আমি বলছি সিএসএস। তো তোরা ভাবি যে সিএসএস কি, আশা করি বুঝতেই পারছিস। দেখুন, যে আমি বলে দিচ্ছি অনেকক্ষণ যে সিএসএস ইজ ফর ডিজাইন। যে একটা ওয়েব পেজকে আমি তো স্ট্রাকচার বানিয়ে নিয়েছি, সবই দেখাচ্ছে, একটা বডি আছে, হেড আছে, ইমেজ ট্যাগ আছে, লিংক আছে, বাট মডার্ন ডেতে তোরা যে ওয়েবসাইট দেখিস, সেটা অ্যামাজন বল, ফ্লিপকার্ট বল, এনি এনি ওয়েবসাইট, তো সেখানে দেখবি জিনিসগুলো খুবই সুন্দরভাবে গোছানো আছে, বাগানো আছে। তো সেই ডিজাইন আমরা কিভাবে করবো, সেটার জন্য সিএসএস। পিপিটির মধ্যে দেখা আছে খুব সুন্দরভাবে যে স্ট্রাকচার অ্যান্ড প্রেজেন্টেশন আর টু সেপারেট কর্নার্স। HTML is for defining and the meaning and structure of content। মানে HTML শুধু স্ট্রাকচার ডিফাইন করছে, অ্যান্ড সিএসএস কি করছে, তার মধ্যে একটা ডিজাইন অ্যাড করছে। লজিক্যাল সলিউশনে লেখা আছে ক্রিয়েট আ কমপ্লিটলি সেপারেট ল্যাঙ্গুয়েজ whose only job to describe presentation, জাস্ট স্টাইলটা ডিফাইন করছে। আর সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল সিট। ক্যাসকেডিং এর একটা খুব ইম্পর্টেন্ট মিনিং আছে, সেটা আমি সামনে বলবো আস্তে আস্তে, কারণ এখানে বললে বুঝতে পারবি না। সামনে নেক্সট স্লাইডে বলছি আমি ওটা। দেখ, সিএসএস মানে ডিজাইনিং, সেটা বললাম, ঠিক আছে। দেন হ্যাঁ, সিএসএস অ্যাড করবো কিভাবে, সিনট্যাক্স কিভাবে লিখবো সিএসএস। ফার্স্ট টাইম এটা কাটলাম, টেক্সট ডট এইচটিএমএল সবাই আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল বা টেক্সট ডট এইচটিএমএল সবাই লিখছিস। ফাইলে যাবি, আবার ক্রিয়েট ফাইল, যেখানে নিউ ফাইল অ্যাড করছিলি সেখানে ক্লিক করবি, আরেকটা ফাইল বানাবি, স্টাইল ডট সিএসএস, এন্টার মারবি। দেখ, স্টাইল ডট সিএসএস বলে আরেকটা ফাইল তৈরি হয়ে গেছে। এই এই পেজে আমরা সিএসএস এর সব কোড লিখি, বাট তার আগে আমি আরেকটা জিনিস বলি যে সিএসএস শুধু আলাদা ফাইলে লেখা যায় এমনটা না, সিএসএস কিন্তু এইচটিএমএল এর সাথেও লেখা যায়। সেটাই আমি বলছি এখন। দেখ, এই পিপিটিতে যাই একবার। পিপিটিতে দেখ তিনটা ফিল্ড আছে, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখন তিনটা জিনিস কি, ইনলাইন মানে মানে তুই যখন এইচটিএমএল ডিফাইন করছিস, এই যেমন দেখ আমি তখন বললাম না যে হাইট উইডথ আমরা এইচটিএমএল এ ডিফাইন করেছি, অ্যাকচুয়ালি এটা এইচটিএমএল এর ট্যাগ না, এইচটিএমএল এর ফিল্ড না, এগুলো সিএসএস এর ফিল্ড। এই যেমন ধর আমি একটা লিখছি, এটা কেটে দিই পুরোটাই, আবার এডিট করবো, এন্টার মারবো। সাপোজ আমি একটা H1 নিচ্ছি, H1 হেডিং লিখছি, হেডিং হেডিং 2 1 সামথিং লিখে দাও, হেডিং 1। এখানে যেখানে H1 আছে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে, মানে ইনলাইন মানে কি, ইন লাইন মানে তুই যেখানে HTML ট্যাগ দিচ্ছিস সেই লাইনেই তুই সিএসএস ডিফাইন করবি। H1 যেখানে লেখা আছে সেখানেই জাস্ট একটা স্টাইল বললি, STYL স্টাইল লিখলি, এন্টার করলি, এন্ড এখানে তুই নিজের সিএসএস স্টাইল প্রপার্টি, সিএসএস স্টাইল মানে তুই প্রপার্টি ডিফাইন করবি, যে এটার কালার কি হবে, এটার ফন্ট কি হবে, ফন্টের কালার কি হবে। তো সাপোজ আমি প্রথমে কালার নিয়েই বলছি যে কালার কিভাবে চেঞ্জ করবো। সব এখন তো ধর নর্মালি কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর যে ফন্টটা আসছে সেটা ব্ল্যাক আসছে। তো সাপোজ আমি এখানে কালার লিখছি, কালার বলে একটা প্রপার্টি হয়, এন্ড এটাকে মনে করছে যে এগুলো আমাদের সব একটা মারতে হবে, মুখস্থ করতে হবে, যে কালার ট্যাগ এই তোরা প্র্যাকটিস করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে। বাকি কিছু কিছু যে ইম্পর্টেন্ট যে প্রপার্টি আছে, সিএসএস প্রপার্টি, সেগুলো তো অলরেডি হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। দেখ, কালার লেখার সাথে সাথেই দেখ একটা কালারের চার্ট চলে এসছে, H1, ভিতরে স্টাইল লিখলি, স্টাইলে দেখ দুটো কোট আছে, সেই কোটের ভিতরে কালার লিখলি, কালার লেখার সাথে সাথে দেখ একটা কি, এটা কি কোলন দিয়ে আছে, কোলন, তারপরে
ভিতরে স্পেস আছে, সেই স্পেসে তুই কালার দিতে পারবি। কালারের অপশনও চলে এসছে, বা নিজের থেকেও পুট করতে পারবি। এখানে দেখ ভিএস কোডের এটাই সুবিধা যে এখানে তুই মাল্টি কালারের একটা অপশন পেয়ে যাচ্ছিস। যে কোনো একটা কালার তুই চুজ কর, গ্রিন চুজ করলাম, কালার দিয়ে দিলি। এখন তুই চেক কর একবার তোর ওয়েব পেজে কি চেঞ্জেস হয়েছে। আমি অন্য পেজে আছি, ওয়েব পেজ করি আবার, সেটা চলে যাবে। হ্যাঁ দেখ, আই থিঙ্ক দেখতে পাচ্ছিস তো ভাই, হেডিং ট্যাগটা গ্রিন কালারের হয়েছে। তো এটা আমি কি করলাম, ইনলাইন সিএসএস অ্যাড করলাম, স্টাইলিং অ্যাড করলাম। আবার কেউ যদি বলিস যে ফন্ট যে স্টাইল আছে সেই ফন্ট স্টাইল ঠিক লাগে না, তো আমি ফন্ট চেঞ্জ করবো। তো ফন্ট ফন্ট অ্যাকচুয়ালি এটাকে ফন্ট ফ্যামিলি বলে, স্টাইল। তো ফন্ট ফ্যামিলি তুই অ্যাড করতে যাবে, মানে তোর ফন্টের স্টাইলটা চেঞ্জ হবে। সাপোজ আমি কার্সিভ নিউ যাও, তোরা পিপিটি ফিপিটি তো বানাস, তো ওখানে দেখবি অনেক ফন্টের অপশন পেয়ে যাস। তো তো ওইরকম অপশনই তুই এখানেও পাবি। যেমন আমি কার্সিভ, আমি কার্সিভ অ্যাড করলাম, দেখ আই থিঙ্ক ফন্ট চেঞ্জ হয়েছে কিছু। হ্যাঁ দেখ, ফন্টটা আই থিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, কার্সিভ হয়ে গেছে। লক্ষ্য করছিস সবাই? এটা গেল ইনলাইন সিএসএস, মানে তুই যখন এইচটিএমএল ডিফাইন করছিস সেখানেই তুই সিএসএস অ্যাড করছিস। বাট তোদের মনে হচ্ছে না যে যখন তোর একটা এত বড় একটা ওয়েবসাইট বানাবি, সেখানে তুই এইচটিএমএল এরই তোর কোড হবে, তোর সাপোজ 1000 লাইনের বা 500-600 পেরিয়ে যাবে, এইচটিএমএল এর কোডই 500-600 পেরিয়ে যাবে। তো সেখানে আবার সিএসএস সেখানেই যদি তুই অ্যাড করিস ইন লাইন, তো ব্যাপারটা হ্যাফাজেট হয়ে যাবে, নিজেও বুঝতে পারবি না যে কোথায় ফল্ট আছে, কোথায় চেঞ্জেস করতে হবে। তো ইনলাইন সিএসএস তো খুবই বেকার একটা আইডিয়া, কেউ করা উচিত না। ছোটখাটো কোনো জিনিসের জন্য করতে পারিস। আরেকটা আছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস মানে কি, তুই এইচটিএমএল পেজের মধ্যেই করবি, বাট ইনলাইন না। এই যে হেড ট্যাগ বলেছিলাম না, হেড ট্যাগের মধ্যে তুই ডিফাইন করবি সিএসএস। জাস্ট স্টাইল লিখবি, আবার স্টাইল লিখবি, এন্টার করবি। ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট চলে এসছে, এন্টার করবি। এই যে স্টাইল ট্যাগ, এই স্টাইল ট্যাগের ভিতরে তুই যা প্রপার্টি দিবি সেটা তো ইন্টারনাল সিএসএস হবে। আরেকটা জিনিস বলা হবে আগে, সরি এটা বলতে ভুলেছি। তার আগে আমাকে বলতে হবে যে তোরা সিএসএস যে টার্গেট কিভাবে করবি। যে আমি এখন তো ধর এখানে আমি একটাই ট্যাগ ইউজ করে রেখেছি, ধর সাপোজ আমি একটা প্যারা ট্যাগও ইউজ করছি, এখানে প্যারা ট্যাগ ইউজ করলাম। প্যারা ট্যাগ ইউজ করলাম, লরেম লিখলাম, লরেম ইন্টু লরেম 10 লিখে দিলাম। একটা 10টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ জেনারেট হয়ে গেছে। লক্ষ্য করছিস আই থিঙ্ক প্যারাগ্রাফ জেনারেট হয়ে গেছে। এখন তুই যখন স্টাইল করতে যাবি, তখন তো তোকে টার্গেট করতে হবে যে স্পেসিফিক আমি H1 এর কালার চেঞ্জ করতে চাই, আমি প্যারাগ্রাফের কালার চেঞ্জ করতে চাই না। তো তখন তোকে টার্গেট করতে হবে। তো টার্গেট কিভাবে করবি, সিএসএস এরকম ভাবে তোকে করতে হবে যে ফার্স্টলি তোকে জানতে হবে যে আমি কোন এলিমেন্ট এইচটিএমএল এর কোন ট্যাগকে আমি চেঞ্জ করতে চাই আর কি প্রপার্টি দিতে চাই। তো সেটার জন্য সিলেক্টর আছে, সিলেক্টর মানে তুই সিলেক্ট করবি। সাপোজ আমি H1 কে চেঞ্জ করতে চাই, তো আমি সিলেক্ট করছি H1 লিখলি, থার্ড ব্র্যাকেট যেটা প্যারেন্থেসিস দিলি। এখন তুই H1 এর এই যে প্যারেন্থেসিসের ভিতরে তুই যা খুশি প্রপার্টি দিতে পারিস। সাপোজ আমি কালার চেঞ্জ করব, কালার রেড। আচ্ছা কিছু আছে এর মধ্যে এরর দিচ্ছে কিছু।
লোড হচ্ছে। তোরা কর সাথে সাথে, আমার পেজটা একটু রিলোড হচ্ছে, ওই জন্য টাইম লাগছে। হ্যাঁ দেখ চলে এসছে। দেখ আমি যে কালার রেড করেছিলাম না, ওটা দেখ চলে এসছে। একটা জিনিস মাথায় রাখবি, এইচটিএমএল বল বা সিএসএস বল, এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না অবভিয়াসলি, তো এরা কখনো এরার দেয় না। মানে তুই যদি কোনো ভুলও লিখিস না, তো সেটা এরার দিবে না। হয়তো তোর ওয়েব পেজে শো করছে না, বাট এরার বলে কোনো জিনিস নেই এখানে। বা ছোটখাটো ভুলও এরা মাফ করে দেয়। ধর তুই সাপোজ H1 লিখছিস, তো এখানে স্মল H1 লিখছিস, এটাকে যদি তুই ক্যাপিটাল H1 করে দিস না, ও ওটাকে বুঝে নেবে যে তুই H1 কে ইন্ডিকেট করার চেষ্টা করছিস। তো এরার বলে কোনো জিনিস হয় না এখানে। তো দেখ, এটা আমি কি করলাম, স্টাইল ট্যাগ কোথায় লিখলাম, হেড ট্যাগের ভিতরে, বডি ট্যাগের ভিতরে না। কিন্তু হেড ট্যাগের ভিতরে আমি ইন্টারনাল সিএসএস ডিফাইন করছি। তার ভিতরে আমি স্টাইল একটা ট্যাগ লিখলাম, সেই স্টাইল ট্যাগের ভিতরে আমাকে টার্গেট করতে হবে যে আমি পার্টিকুলারলি কোন এইচটিএমএল এর ট্যাগকে টার্গেট করছি, এন্ড তার ভিতরে থেকে প্রপার্টিজ অ্যাড করতে হবে। এখন আমি কালার অ্যাড করছি, মানে কালার মানে ফন্ট কালার চেঞ্জ হবে। দেন আমি ফন্ট ফ্যামিলি যদি চেঞ্জ করতে চাই, ফ্যামিলি ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি VS কোড নিজের থেকে অপশন দিতে দেখ, অনেক কিছু অপশন দিচ্ছে এখানে, তুই যে কোনো দিতে পারিস। আমি তো কার্সিভ দিচ্ছি এখন, চেক কর। দেখ রেড কালার হয়ে গেছে, আই হেডিং প্লাস কার্সিভ হয়েছে। আর প্যারাগ্রাফটাকে কোনো চেঞ্জ পাচ্ছিস না, প্যারাগ্রাফ ট্যাগ অ্যাজ ইট ইজ আছে। দেন ধর বডি ট্যাগ, যেটা বডি ট্যাগ মানে কি, বডি ট্যাগ মানে পুরো বডি ট্যাগটা, কিন্তু মানে পুরো যে এইচটিএমএল এর বডিটা, সেটাকেও তুই স্টাইল করতে পারবি। সাপোজ বডি লিখলি, এন্টার করলি প্যারেনথেসিস দিয়ে, সাপোজ তুই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইছিস, যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আমার চোখে লাগছে, আমি ব্ল্যাক করবো। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইকুয়াল টু কি দেবো, ব্ল্যাক দেবো, ব্ল্যাক। এখন চেক করে একবার ব্যাকগ্রাউন্ডটা, দেখ ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আর প্যারাগ্রাফটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখ কিন্তু কারণ কি, প্যারাগ্রাফটা বাই ডিফল্ট না ব্ল্যাক কালারের ছিল, তো এই প্যারাগ্রাফ ট্যাগটা এখন দেখা যাচ্ছে না, কারণ আমি তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছি, ব্ল্যাক করে দিয়েছি, ওই জন্য ওটা হাইড হয়ে গেছে। বাট ওটা আছে এখানে, হ্যাঁ দেখ দেখ দেখা যাচ্ছে এখন। তো এটা গেল ইন্টারনাল সিএসএস। এই দুটো আমরা ইউজ করব, এই দুটো ট্যাগ আমরা ইউজ করবো না বেসিক্যালি। তার কারণ আমি বললাম, কারণ এখানেও যদি তুই ইন্টারনাল সিএসএস তুই অ্যাড করতে চাস, তো হেড ট্যাগের ভিতরে বেসিক্যালি আমরা মেটা ডেটা রাখি, যেটা আমি আগের দিনই বলেছিলাম। এখানে এখন অনেক কম কোড লেখা আছে, জাস্ট একটা দুটো তিনটে টাইটেল পর্যন্ত লেখা আছে। বাট যখন তুই একটা ফুল ফ্লেজেড ওয়েবসাইট বানাবি না, তখন এখানে আরো অনেক মেটা ডেটা অ্যাড হবে। তো এখানে তুই যদি সিএসএস অ্যাড করে দিস, তো সিএসএস অ্যাড করলে তোর ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে ফাইলটা। তো তার জন্য কি করব আমরা, সেপারেট একটা সিএসএস স্টাইল ডট সিএসএস কিন্তু লাগাতে হবে। তুই এখানে নাম স্টাইল নাও দিতে পারিস, নাম তুই যে কোনো দিতে পারিস, যে কোনো এনিথিং নাম তুই দিতে পারিস, নিজের নামও দিতে পারিস। বাট ডট সিএসএস তোকে লাগাতেই হবে, কারণ এটা সিএসএস এর একটা এক্সটেনশন, তোকে লাগাতে হবে। একটা আলাদা ফাইল লাগালি। আচ্ছা, এখনো পর্যন্ত আমি টার্গেট করছি সিলেক্টর দিয়ে, শুধু ট্যাগ সিলেক্টর নিয়ে কথা বলি। ট্যাগ মানে এগুলো তো ট্যাগ, H1 ট্যাগ একটা, প্যারাগ্রাফ একটা ট্যাগ, বডি একটা ট্যাগ। তো এখনো পর্যন্ত তুই কি করছিস না, ট্যাগ দিয়ে তুই সিলেক্ট করছিস বা টার্গেট করছিস। বাট শুধু ট্যাগ সিলেক্টর হয় না, দেখ এখানে লেখাই আছে ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর, যেটা 1 নম্বরই আছে। বাট এর সাথে আরো অনেক সিলেক্টর হয়, একটা হচ্ছে ক্লাস সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর, খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি এটা দিয়ে তোরা ম্যাক্সিমাম কাজ করবি। তো ক্লাস সিলেক্টর কি,
সাপোজ আমি দেখাচ্ছি করে করে। ক্লাস সিলেক্টর মানে তুই H1 কে একটা ক্লাস ডিফাইন করবি, যে ক্লাস দিলি, ক্লাসের নাম দিলি, সাপোজ আমি ক্লাসের নাম দিচ্ছি হেডিং। এখন এই যে ক্লাস হেডিং, সাপোজ তুই আমি এখানে আরো কটা ট্যাগ একটু অ্যাড করলি, তাহলে আরো ভালোভাবে বুঝবি। এটা একটা লিস্ট আইটেম একটা আমি UL হচ্ছে LI সাপোজ ওয়াটার অ্যাড করছি। দেখ আমি একটা লিস্ট আরোটা লিস্ট আইটেম ইউজ করলাম। এখন তোর মনে হচ্ছে যে আমি শুধু H1 আর প্যারা ট্যাগকেই আমি ডিজাইন করব, এন্ড H1 এর যা ডিজাইন হবে প্যারা ট্যাগেরও তাই ডিফাইন সেম সেম হবে ডিজাইন। তো তুই আলাদাভাবে নিশ্চয়ই করবি না যে একবার ফার্স্ট টাইম H1 কে করে নি তারপরে প্যারা ট্যাগেরও আবার সেম ডিজাইন করবো। এটা একটা বোকামির কাজ। কোডিং করতে যখন আসিস তখন একটা জিনিস বলা হয় যে রিপিটেশন করা যায় না এখানে, মানে রিপিটেশন না করাটাই ভালো। যতটা তুই মডিউলার করবি, মানে রিইউজ করবি একটা কোডকে। যখন আমি H1 আর প্যারাটাকের আমার সেমই ডিজাইন হবে, তখন আমি একসাথে তাদের ডিজাইন করব। তো একসাথে ডিজাইন করবি তাহলে তার জন্য তো কিছু থাকতে হবে। তো H1 কে তুই যে ক্লাস দিয়েছিস ক্লাস হেডিং, তুই প্যারাটাকেও সেম ক্লাস দিবি। তাহলে তুই কি করবি, সেই H1 মানে হেডিং ট্যাগ এন্ড প্যারাগ্রাফ ট্যাগ কে একসাথে তুই কি বলে ডিজাইন করতে পারবি। দেখ এখন আমি কিভাবে করবো, ডাটি দিচ্ছি আমি এখানে দেখাচ্ছি, ইন্টারনাল সিএসএস এ দেখাচ্ছি আমি। ক্লাস যে সিলেক্টর আছে, ক্লাস সিলেক্টর কে সিএসএস এ টার্গেট করতে গেলে ফার্স্টে ডট দিতে হয়। এখানে ভালো করে ডট ডট দিবি, দেন হেডিং দিবি, মানে সরি হেডিং মানে যেটা তোদের ক্লাসের নেম। যদি কোনো প্রবলেম হয় তো কপি করে নিবি। আর বেস করতে লাইক করছে, কর কর তোরা কর, আমার বেস কোডটা লাইক করছে। আচ্ছা আমার ভয়েসটা শোনা যাচ্ছে তো, ভয়েস শোনা যাচ্ছে তো? আচ্ছা আমার একটু ল্যাগ করছে ভিএস কোডটা, মানে প্রপার্টিজ গুলো ডাউনলোড হতে টাইম লাগছে একটু। তার মধ্যে তোরা কিছু যদি ডাউট থাকে তো বলতে পারিস, এখনো পর্যন্ত যেটা বুঝিয়েছি। মানে এখন করতে পারছিস সবারই একবার? দিচ্ছিলাম। এত lag হচ্ছে কেন? আমি audible? Hello? হ্যাঁ পার্থিব অডিও। হ্যাঁ, দাঁড়া। দিচ্ছি, there is no information. আচ্ছা, সবার কাছে মাইক পারমিশন আই গেস দেওয়া হয়ে গেছে। যদি কোনো ডাউট থাকে তোমরা মাইক অন করতে পারো। আচ্ছা আমার বিএস কোডটা একটু ল্যাগ করছে, তারপর তো তোরা যদি কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারিস তো জিজ্ঞেস করতে পারিস। ওটা ঠিক করবো। এনি ডাউট? এখনো পর্যন্ত যে সব কিছু বললাম, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল সিএসএস। দাদা, বল হ্যালো। বল। দাদা বলেছিলাম যে আহ, আমাদের তো HTML এর মধ্যে স্টাইল দিয়েই
সিএসএস কোড লিখতে পারছিলাম, তো তাহলে আলাদাভাবে একটা কেন আলাদা ফাইল খোলা হলো? হ্যাঁ, ওটাই ওটাই বলছিলাম আর কি, যে তুই যদি অবশ্যই লিখতে পারছিস, এইচটিএমএল পেজের মধ্যে তুই লিখতে পারছিস, একটা আমি দেখালাম ইনলাইন লিখতে পারছিস, একটা দেখালাম যে ইন্টারনাল লিখতে পারছিস। তো এই দুটো জিনিসের কি মানে আমরা ডিসঅ্যাডভান্টেজ, যে আমরা অন্য একটা ফাইল বানাচ্ছি। ডিসঅ্যাডভান্টেজ হলো এটাই যে তুই যখন একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করবি না, যখন তুই ফুল একটা ওয়েবসাইট বানাবি, তখন কি হবে, থাউজেন্ড অফ কোড থাকবে, এইচটিএমএল এর মধ্যেই থাউজেন্ড অফ লাইন থাকবে। তো সেখানে তুই যদি ইনলাইন কোড ইউজ করিস প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাগের জন্য, তো তুই নিজেই বুঝতে পারবি না যে কোথায় ফল্ট আছে আমার, কোথায় আমি কি অ্যাড করেছি। অ্যান্ড ইন্টারনাল সিএসএস ইউজ করে সেম প্রবলেম হবে, যে কোডের লেন্থ অনেক বেড়ে যাবে, প্লাস তুই ডিবাগ করতে পারবি না। ডিবাগ মানে কি, ফল্ট খুঁজে পাবি না, বুঝলি? তার জন্যই একটা আলাদা হ্যাঁ, এক্সটার্নাল বুঝতে সিএসএস পেরেছি। অ্যাড করছি, যে পার্টিকুলারলি সেপারেট আমি একটা আলাদা কোড ফাইল লিখছি, যেখানে সিএসএস শুধুমাত্র সিএসএস এরই কোড লিখবো আমি, তাহলে আমার ডিবাগ করতে সুবিধা হবে। আই থিঙ্ক ক্লিয়ার। ও, তারপরে এটাকে দুটোকে লিঙ্ক করে দিব এইচটিএমএল এখানে। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক করার কথা আমি এখনো বলিনি, কিন্তু বলছি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে ওকে। তো হ্যাঁ, আমি দেখাচ্ছিলাম যে ক্লাস সিলেক্টর আর এই যেটা আইডি সিলেক্টর। দেখ, ক্লাস সিলেক্টর যখন তুই ইউজ করবি তখন ডট ক্লাস নেম দিবি, প্যারেন্থেসিস দিবি। ট্যাগ যখন দিচ্ছিলি তখন কি করছিলি, সিম্পলি H1 লিখছিলি, প্যারেন্থেসিস দিচ্ছিলি না, কোনো ডট কিছু দিচ্ছিলি না। বাট যখন তুই ক্লাস সিলেক্টর ইউজ করবি তখন তোকে ফার্স্টে ডট দিতে হবে, দেন ক্লাস নেম দিতে হবে, এন্ড দেন তুই অ্যাজ ইউজুয়াল তুই নিজের মতো দিতে পারিস, সাপোজ কালার, হেড। এখন দেখ, একটা জিনিস বল, দেখ হেডিং কে তুই কালার রেড করবি, তো কি হবে ওয়েব পেজে, কি চেঞ্জেস আসবে? দেখ, হেডিং ট্যাগ প্লাস প্যারাগ্রাফ ট্যাগ দুটোই কিন্তু রেড হয়েছে, বিকজ তুই হেডিং ট্যাগ কেও ক্লাস নেম কি দিয়েছিলি, হেডিং মানে H1 কেও ক্লাস নেম হেডিং দিয়েছিস, এন্ড প্যারাগ্রাফ ট্যাগ কেও ক্লাস হেডিং, তো একসাথে দুটোই চেঞ্জ হবে। তো ক্লাস সিলেক্টরের এটা একটা সুবিধা। আরেকটা আছে আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর সেম জিনিস, বাট ক্লাস যেমন তুই মাল্টিপল ট্যাগকে তুই সেম ক্লাস দিতে পারছিস, বাট তোরা জানিস যে আইডি সবসময় ইউনিক হয়। তো আইডি তুই মাল্টিপল ট্যাগকে সেম আইডি দিতে পারবি না, এট এ টাইম একজনকে একটা ইউনিক আইডি দিতে পারবি। সাপোজ আমি আইডি ডিফাইন করছি, H1 এর আইডি সাপোজ হেড দিয়ে দিলাম, হেড। তো এখন যদি তুই প্যারাগ্রাফ ট্যাগকেও যদি হেড আইডি দিস, তো যেহেতু ফার্স্ট লাইন H1 আছে, তো ও আইডি হেডটা H1 কেই অ্যাসাইন করবে, প্যারাগ্রাফকে অ্যাসাইন করবে না। ক্লিয়ার? আইডি সবসময় ইউনিক হবে, তো তাই ইউনিকই দিবি। আমি এবার দেখিয়ে দিচ্ছি। আর আইডি কে যখন সিলেক্ট করবি না সিএসএস এ, তখন সিলেক্ট করার জন্য হ্যাশ দিবি। হ্যাশ, যেমন ক্লাস সিলেক্টর যখন করছিলি তখন কি করছিলি, ডট ক্লাস নেম, এখানে কি করবি, হ্যাশ আইডি নেম। হ্যাজ আইডি নেম, দেন তুই কালার দে, কালার গ্রিন, চেঞ্জেস আছে। কালার এসছে, হ্যাঁ কালার চলে এসছে, দেখতে পাচ্ছি এখন। আবার আরেকটা জিনিস অনেকে ভুল করে, যে ইনলাইন সিএসএস ও অ্যাড করলাম, আবার এক্সটার্নাল সিএসএস ও অ্যাড করলাম। দুটো যখন করবি না তখন কিন্তু এই যে ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি সব থেকে বেশি হয়, এটা মাথায় রাখবি।
তুই যখনই ইনলাইন কোন একটা পার্টিকুলার ট্যাগকে ইনলাইন সিএসএস দিয়েছিস এন্ড প্লাস সেটা এক্সটার্নালও ডিফাইন করেছিস, তো প্রায়োরিটি কোনটা পাবে? প্রায়োরিটি পাবে ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস এর যে স্টাইল দিয়েছিস সেটাই কিন্তু প্রায়োরিটি পাবে। তো বি কেয়ারফুল যে যদি ইনলাইন সিএসএস দিচ্ছিস তো সেটা এক্সটার্নাল দিস না, মানে ওভাররাইড করবে ওটা। আই থিঙ্ক এত পর্যন্ত ঠিক আছে। এরপর থেকে আমি এতে ইউজ করবো এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস যখন ইউজ করবি না তখন ওটাকে লিংক করতে হয়, এইচটিএমএল পেজের সাথে লিংক করতে হবে। লিংক করার জন্য জাস্ট লিংক টাইপ করবি, লিংক ক্লিক করলেই দেখবি চলে আসছে একটা রেডিমেডেড কোড, রিলেশন ইজ ইকুয়াল টু স্টাইল সিট, আর এইচআরইএফ এর জায়গায় তুই জাস্ট লিংকটা পেস্ট করে দিবি স্টাইল ডট সিএসএস। এখন লিংক হয়ে গেছে, এবার তুই স্টাইল ডট সিএসএস যে কোনো কোড লিখতে পারবি সিএসএস। নেক্সট প্রপার্টি কালার, কালার তো বললাম, কালার মানে ফন্ট কালার অ্যাকচুয়ালি। আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। দাদা লিঙ্কের ব্যাপারটা একটু বলবে, আমার নেটওয়ার্ক ইস্যুস এর জন্য একটু কেটে গেল ভয়েসটা। আচ্ছা আচ্ছা বলছো। টাইটেল যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের ভিতরে যাবি, দেখবি টাইটেল ট্যাগ আছে। টাইটেল ট্যাগের জাস্ট নিচে লিংক লিখবি, লিংক লেখার সাথে সাথে এন্টার করবি, দেখবি একটা কোড এসছে, রিলেশন ইজ ইকুয়াল টু স্টাইল সিট সিট অ্যান্ড এইচআরইএফ। এইচআরইএফ মানে হাইপার লিঙ্ক। এখানে তুই কি করবি, যেমন অ্যাঙ্কার ট্যাগ ইউজ করছিস, অ্যাঙ্কার ট্যাগ এইচআরইএফ ছিল হাইপার লিঙ্ক, তো এখানেও সেরকম যে তুই ফাইলটা বানিয়েছিস স্টাইল ডট সিএসএস বা এনি নেম, যে কোনো নেম যা দিয়েছিস, তো সেই নেমটা লিঙ্কটা দিয়ে দিবি। তো এখন টেস্ট ডট এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএস দুটো লিঙ্ক হয়ে গেছে। তুই স্টাইল ডট সিএসএস যা চেঞ্জ করবি সেটা এইচটিএমএল এর সাথে চেঞ্জ হতে থাকে। আচ্ছা দাদা বুঝতে পারলাম। ওকে ঠিক আছে, তো মুভ করছি আমি। কালার, আচ্ছা এটা পিপিটি থেকেই বলছেন, এর কোনো কোডের ব্যাপার নেই। দেখ কালারের 3 রকমের পদ্ধতি আছে। একটা হচ্ছে আরজিবিএ। আরজিবিএ কি? রেড গ্রিন ব্লু। তোরা জানিস যে আরজিবিএ মানে রেড গ্রিন ব্লু, এটা হচ্ছে প্রাইমারি কালার। এই কালার মিক্স করে বিভিন্ন রকমের কালার করা যায়। তো একটা ফরম্যাট যেমন তোরা লিখলি একটু আগে, যে ম্যানুয়ালি লিখলি যে তুই কি কালার চুজ করছিস, যে কালার ইজ ইকুয়াল টু রেড, কালার ইজ ইকুয়াল টু ব্লু, কালার ইজ ইকুয়াল টু গ্রিন, ম্যানুয়ালি লিখলি। তো তো এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, বাট সব রকমের তোরা ডিফাইন কালার তো ডিফাইন করতে পারবি না নিজে, যে আমার লাইট ব্লু চাই, পিঙ্ক, লাইট পিঙ্ক, ডার্ক ব্লুইশ, এরকম ভাবে অনেক কালার কম্বিনেশন হয়। তো সব রকম কালার কম্বিনেশন তোরা মনে রাখতে পারবি না, আর বিএস কোডে অতটা ডিফাইন দেবে না তোদের, অতটাও যতটুকু আছে ততটা যথেষ্ট, বাট ভিএস কোডেও অতটা অপশন পাবি না। তো তোদের ওয়েবসাইট যখন বানাবি তখন তোদের মাল্টি কালার লাগবে। তো তার জন্য আরজিবিএ ফরম্যাট আছে। আরজিবিএ ফরম্যাট কি করবে দেখ আমি দেখাচ্ছি। সাপোজ আমি বডি ট্যাগ সিলেক্ট করলাম। বডি ট্যাগ মানে কি? পুরো স্ক্রিনটা, ওয়েব পেজে যে পুরো স্ক্রিন, বডি যেখানে লিখছিস পুরো স্ক্রিনে চেঞ্জ হবে। তো এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার চেষ্টা করছি আমি, ব্যাকগ্রাউন্ড কালার দেন তুই লিখবি আরজিবিএ, এন্টার করবি। দেখ তিনটে কি চারটে আছে মনে হয়, হ্যাঁ 4টে ফিল্ড চলে এসছে, রেড গ্রিন ব্লু অ্যান্ড আলফাবেট। আলফাবেট পরে কোথা পরে আসছে, এখানে তোরা দেখতেই পাচ্ছিস যে রেড মানে 255000, মানে 0 to 255, এই কম্বিনেশনের মধ্যে তোরা যে কোনো নাম্বার দিয়ে যে কোনো কম্বিনেশন তোরা তৈরি করতে পারবি। সাপোজ রেডের জায়গায় আমি সাপোজ দিলাম 150, গ্রিনের জায়গায় আমি 20 দিলাম, ব্লুর জায়গায় 60 দিলাম। তো এটা একটা র্যান্ডম একটা আলফা ভ্যালু, মানে তোর যে ব্লারনেস, যেটা কি বলবো, কালারটা কতটা ডিপ হবে, ব্লার হবে, সেটার জন্য আলফা ভ্যালু। তো এখানে আলফা ভ্যালু চুজ করবি। আলফা ভ্যালু এটা 0 থেকে সরি পয়েন্টে থাকবে,
0 আর 1 এর মাঝখানে থাকবে 0 পয়েন্ট সামথিং 5 তো হালকা ব্লার থাকবে। দেখতে পাচ্ছি দেখ এই কালারটাই হভার কর, দেখ হভার করার সাথে সাথে দেখতে পাবি এখানে কোথায় আছে কালারটা। আবার তোরা ম্যানুয়ালি করতে পারবি, যে এই যে আমি ভ্যালু ভ্যালু বললাম না যে 150, দেখ ফার্স্ট যে ঘরটা আছে আর আর মানে রেড, তো রেড এর ভ্যালুটা আমি 150 রেখেছি। 150 রেখেছি, তাহলে অবভিয়াসলি রেড এর কালারটা মানে কালারটা রেডেরই কোনো একটা ভেরিয়েশন হবে। বাকি দেখ 60 আর 20 আছে, আর জি জি গ্রিন 20 আছে, বি ব্লু 60 আছে। তো ওইগুলো যেহেতু কম আছে, তো রেড ডমিনেটিং, তো কালারটা রেডেরই কোনো ভেরিয়েশন হবে। আর 0.5 যদি এটাকে 1 করে দিস, তো এটা আর একটু ডিপ হবে কালারটা, দেখতে পাচ্ছিস এটা একটু একটু উঠেছে এটা। এই যে এটা আছে না, এটা তোর ডিফাইন করছে আলফা ভ্যালুটা, এটাকে উঠিয়ে তোরা চেঞ্জ করতে পারবি। সবসময় তোরা ম্যানুয়ালি যে ভ্যালু বসাবি এমনটা না, এখানে ক্লিক করবি, জাস্ট নিজের থেকে নিজের ইচ্ছা মতো কালার ওটা দিতে পারবি। এটা হচ্ছে RGB সিস্টেম, দেখতে পারিস তোরা ওয়েবসাইটে কালার দেখ একদম পিঙ্কিশ হয়ে গেছে। এখন নর্মালি যদি ম্যানুয়ালি করতে চাস, তো ম্যানুয়ালি করতে গেলে তোরা এই কালারটার নাম তোরা কিভাবে মনে রাখতে পারবি? সম্ভব না। RGB সিস্টেম। আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল সিস্টেম আছে, হ্যাঁ একটা হচ্ছে হেক্সাডেসিমাল সিস্টেম। তো হেক্সাডেসিমাল সিস্টেমের জন্য একটু গুগল যাই। কালার পিকার বলে একটা ওয়েবসাইট আছে, কালার পিকার, হ্যাঁ কালার প্যালেট যে কোনো যেতে পারিস। কালার পিকারে যাচ্ছি আমি এখন। কালার পিকারে যাবি, নিজের মতন কালার সেট করবি, যে কোনো র্যান্ডম কালার। দেখেন এখানে দেখতে পাবি, দেখ সব রকমের সিস্টেমে একটা করে কোড দেওয়া আছে। নিচে দেখবি হেক্স বলে লেখা আছে। হেক্স মানে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল সিস্টেম আই থিঙ্ক যারা কম্পিউটার সায়েন্স মানে যারা 11-12 কম্পিউটার ছিল তাদের, তারা হয়তো পড়েছে, বাকিরাও পরে পড়বি আস্তে আস্তে। যেমন বাইনারি নাম্বার সিস্টেম হয়, সেরকম হেক্সাডেসিমাল একটা নাম্বার সিস্টেম হয়। তো এখানে যে কোডটা লেখা আছে সেটা হেক্সাডেসিমাল কোডে লেখা আছে। এটা নিয়ে তো মাথা ঘামানোর কোনো প্রবলেম নেই, কারণ এটা তোরা দেখ ওয়েব ডেভেলপমেন্ট যখন করবি না, এমনটা না যেমন অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন করিস যে না আমাকে না দেখে দেখে নিজের থেকে কোড করতে হবে, এমনটা না। ওয়েব ডেভেলপমেন্ট মানে তোরা গুগলের হেল্প নিবি, অবশ্যই নিবি, 100% নিবি। গুগল করবি, চ্যাট জিপিটি করবি, এনি রিসোর্সেস। ওয়েব ডেভেলপমেন্ট মানে তুই হেল্প নিয়ে করবি। অবশ্যই নিজের আইডিয়া তো লাগবেই, বাট তোকে রিসোর্সের থেকে হেল্প নিতে হবে, বুঝতে পারছিস তো? হেক্স কালারের এটা উঠাবি, কপি করবি, এখানে কপি অপশন আছে, জাস্ট পেস্ট ইট। মনে রাখার কোনো প্রশ্ন নেই। কন্ট্রোল ভি, কালার চলে এসছে। দেখ গ্রিন হয়ে গেছে। আরেকটা ফরম্যাট আছে, বেশি ফরম্যাট না, দেখ RGB সিস্টেম মনে রাখবি, হেক্সাডেসিমাল মনে রাখবি, এই দুটোই ম্যাক্সিমাম ইউজ হয়। বাকি ফন্টের ব্যাপারটা আই থিঙ্ক বললাম। দেখ ফন্টের অনেকগুলো প্রপার্টি হয়। ফন্টের কালার সেট করতে পারবি, ফন্ট কালার, বাট প্রপার্টিটার নাম অ্যাকচুয়ালি ফন্ট কালার দিয়ে আসে না। একটা ট্যাগ টার্গেট করি, সাপোজ এখানে দেখ ক্লাস নেম কি দেওয়া আছে, হেডিং, আমি ডট হেডিং বলে দিচ্ছি, ডট হেডিং। ডট হেডিং লিখলি, কালার মানে ফন্ট কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হচ্ছে। তো কালার মানে ফন্ট কালার। আবার তুই গুগল গেলি, গুগলে কালার পিকারে গেলি, এনি কালার চুজ করলি, এনি কম্বিনেশন তো যেটা ভালো লাগলো। এখানে দেখ অনেক রকমের আছে, RGB আছে, CMYK, HSAV, HSL, এতগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট RGB মনে রাখবি, হেক্স মনে রাখবি মানে মুখস্থ করার দরকার নেই অবভিয়াসলি, বাট কি হয় ব্যাপারটা ওটা মনে রাখবি। পেস্ট করবি, এখানে যে কালার চেঞ্জ হয়ে যাবে, টেক্সটের কালার চেঞ্জ হবে অবভিয়াসলি, ফন্ট প্লাস আরো কিছু যদি প্রপার্টি অ্যাড করতে চাস, সাপোজ ফন্টের
প্রপার্টি বলছি, ফন্ট সাইজ, মানে আমি কদিন আগে বলছিলাম যে হেডিং ট্যাগের যে সাইজ আছে, H1 এর সাইজ বড়, H2 এর সাইজ ছোট, তো ওটা সাইজ ম্যাটার করছে না, ওটা ইম্পর্টেন্স দিয়ে প্রায়োরিটি অনুযায়ী হায়ারার্কি সেট আছে। সাইজ আমরা কন্ট্রোল করব কি দিয়ে, CSS দিয়ে। তো সেটাই আমি এখানে বলছি যে ফন্ট সাইজ তোরা নিজের থেকে ডিফাইন করতে পারবি। ফন্ট সাইজ এখানে দেখ লার্জ মিডিয়াম আছে, বাট নিজের থেকে দিবি। ফন্ট সাইজ সাপোজ 20 পিক্সেল। আচ্ছা, পিক্সেল নিয়ে আমি এখন কথা বলিনি, পিক্সেল নিয়ে বলছি। পিক্সেল একটা রিলেটিভ টার্ম। পিক্সেল মানে এক্সাক্ট কোনো ভ্যালু নেই, দেখ গুগলে সার্চ করবি 1 পিক্সেল ইকুয়াল টু কত, কি অ্যান্সার দিচ্ছি দেখ। 1 pixel is the smallest controllable dot on digital screen, a relative unit, মানে কোনো এক্সাক্ট ভ্যালু নেই, স্ক্রিনের অনুযায়ী ওটা সেট হয়, রিলেটিভ। বাট তবু এখানে এটা কিন্তু অ্যাকচুয়াল ইট ইজ এ স্ট্যান্ডার্ডাইজড অফ অ্যাজ 1/96 অফ অ্যান ইঞ্চ, এটা লেখা আছে, বাট এটা অ্যাকচুয়ালি পার্সিয়ালি ট্রু। পিক্সেলের কোনো এক্সাক্ট ভ্যালু হয় না, রিলেটিভ, দেখ প্রথমে লেখা আছে রিলেটিভ ইউনিট। তো তো স্ক্রিন, তুই যে স্ক্রিনে কাজ করছিস সেই স্ক্রিনের অনুযায়ী তুই নিজের মতো করে তুই সাইজ দিবি। যে আমি যেমন 20 পিক্সেল দিলাম এখানে, আমার স্ক্রিন অনুযায়ী আমি দেখবো যে কতটা বড় হলো সেটা, যেমন দেখ এতটা বড় হয়েছে। তো তুই আরো ছোট করতে চাস, এখন দেখ এত বড় সাইজ তো চাই না, তুই ছোট করবি, সাপোজ 15 পিক্সেল দিলি, ছোট হয়ে গেছে সাইজ। তো ইটস এ রিলেটিভ ইউনিট। আরো ইউনিট হয় যে শুধু পিক্সেল লেখায় নাই, আরো আছে, আরো দেখাচ্ছে। ছাড়া এম আর রেম, এই দুটো কি বলবো অ্যাপারেন্ট, মানে কি বলবো, সরি, রিলেটিভ ইউনিট। রিলেটিভ ইউনিট 1m is equal to the font size of a parent element. Parent element মানে কি, সাপোজ তোর প্যারাগ্রাফ ট্যাগ লিখছিস, তো প্যারাগ্রাফ ট্যাগের প্যারেন্ট কি, বডি ট্যাগের ভিতরে লিখছিস তুই, বডির ভিতরে প্যারাগ্রাফ ট্যাগ আছে, তো বডির প্যারেন্টকে, সরি, প্যারাগ্রাফের প্যারেন্টকে বডি, তো বডিতে কি ফন্ট সাইজ দেওয়া আছে, এই ফন্ট সাইজের রিলেটিভে প্যারাগ্রাফ ট্যাগের সাইজ ডিফাইন হবে। আই থিঙ্ক বুঝতে পারছিস, বাট যখন তুই এম বা রেম ইউজ করবি তখন আরো ভালোভাবে বুঝতে পারবি যে বডি ট্যাগ হচ্ছে প্যারেন্ট ট্যাগ, আর প্যারাগ্রাফ ট্যাগ তার ভিতরে আছে। তো আমি যদি এখানে বডি ট্যাগের ভিতরে ফন্ট সাইজ সাপোজ 20 পিক্সেল করে রাখলাম। এখন তুই এখানে হেডিং ট্যাগের ভিতরে ফন্ট সাইজ ডিফাইন করলে করা যাবে। এখানে জাস্ট তুই যদি লিখিস 1.2 রেম, তবে 20 পিক্সেল যে আছে, 20 পিক্সেলের 1.2 রেম বা ওর রিলেটিভে হবে সাইজটা সব সময়, ওকে, প্যারেন্টের রিলেটিভে। এখন যেহেতু তুই প্যারাগ্রাফ ট্যাগ একটাই, কতগুলো ট্যাগের বেশি ট্যাগ নেই, একটা হেডিং ট্যাগ আছে, প্যারাগ্রাফ ট্যাগ আছে, তো সবগুলো বডি ট্যাগের ভিতরে আছে, তো বডি সবারই প্যারেন্ট, বডিতে সবসময় সবারই প্যারেন্ট হবেই। বাট আরো যখন তুই ভিতরে সবারই যে কি বলবো অনেকগুলো ট্যাগ লিখবি সব ট্যাগের ভিতরে, তো প্যারেন্ট সবারই চেঞ্জ হবে তখন। তো সেই প্যারেন্টের অনুযায়ী এম আর রেম দুটো চেঞ্জ হতে থাকবে। ম্যাক্সিমাম পিক্সেল ইউজ করবি, বাট স্পেসিফিক কিছু কিছু জায়গায় এম আর রেম ইউজ হয়। তুই দেখবি আমি এতক্ষণ ধরে পিক্সেল অনেকবার বলেছি, কারণ পিক্সেলটাই ম্যাক্সিমাম টাইম ইউজ হয়। তো অ্যান অ্যাবসোলিউট ফিক্সড সাইজ ইউনিট, font size 16 pixel means the text will be exactly 16 pixel tall, good for consistency but less for flexible for user. যেটা বললাম রিলেটিভ, আর ওটা রিলেটিভ, ওটাও সেম জিনিস ডিফাইন করছে, কোনো এক্সাক্ট ভ্যালু নেই। বাকি তোরা নিজেরা ওয়েবসাইটে দেখবি যে আমার ফন্টটা কতটা বড় চাই, সেই অনুযায়ী তোরা সেট করবি। এটা ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছিস ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি নিয়ে কথা বললাম। ফন্ট ফ্যামিলি মানে ফন্টের কি স্টাইল হবে, ফন্ট সাইজ বললাম, ফন্ট ওয়েট বললাম, এন্ড ফন্ট স্টাইল। আচ্ছা, ফন্ট স্টাইল কি আলাদা ট্যাগ আছে? আচ্ছা, ওটা কোথায় বলছো?
ফন্ট ওয়েটটা কি আরেকবার বলে দিই। ফন্ট ওয়েট হচ্ছে তোর টেক্সট লিখেছিস সেটা নর্মাল বোল্ড হবে না হালকা ডিপ হবে। আমি সাইজ সাপোজ 500 করে দিলাম, ফন্ট 500, এখানে কোনো সাইজ ইউনিট দেওয়ার দরকার নেই। ফন্ট ওয়েট লিখলি জাস্ট একটু ডিপ হয়ে যায়, মানে কালারটা যেন বোঝা যাচ্ছে না। আমি suppose আরো বাড়িয়ে দিচ্ছি। দেখ এটা একটু ডিপ হয়ে, আমি কালারটা চেঞ্জ করি ফার্স্টে, কালারটা যেন বোঝা যাচ্ছে না। কালারটা ব্ল্যাক করলাম। দেখ এটা ডিপ হয়ে গেছে একটু, মানে বোল্ড করার জন্য অ্যাকচুয়ালি কাজে লাগে, যে আমি মার্কিং করছি ইম্পর্টেন্ট হিসাবে। তো দেখ এটার বোল্ডনেসটা দেখ আর এটার বোল্ডনেসটা দেখ, দুটো একটু আলাদা আলাদা। যেহেতু দুজনেরই ক্লাস একই আছে তো দুটোই চেঞ্জ হচ্ছে, হেডিং আর প্যারাগ্রাফটাই। ফন্ট ওয়েট কভার হয়েছে। হুম, তো এরকম ইম্পর্টেন্ট আরো অনেক কিছু ট্যাগ আছে। ট্যাগ বলছি, সিএসএস এর এগুলোকে প্রপার্টি বলে। প্রপার্টি লিখবি, কোলন দিবি, তো দেওয়া দরকার নেই, বিএস কোড ইউজ করছিস তো বিএস কোডে অটোমেটিক দিয়ে দেয়। তো ফন্ট নিয়ে বললাম, কালার নিয়ে বললাম, ব্যাকগ্রাউন্ড কালার, আপাতত এইটুকুই আছে। বাকি আরো যখন তোরা ইউজ করবি তখন আরো অনেক, দেখ সিএসএস প্রপার্টি অনেক আছে। তুই এখানে জাস্ট লিখবি র্যান্ডমলি, ধর যে কোনো কিছু টাইপ করবি, যে ভিএস কোড দেবি, অপশন দিয়ে দেয়। ফন্ট লিখে কিছুক্ষণ ওয়েট করবি, দেখবি দেখ অনেক রকমের প্রপার্টি দিয়ে দিয়েছে। তো এগুলো নিজেরা ট্রাই করে দেখবি যে কোনটাতে কি চেঞ্জ হচ্ছে। তো এগুলো মোটেও মনে রাখার জিনিস না, যে তোকে শুধু এইটুকু জানতে হবে যে আমি ওয়েব পেজের মধ্যে কি কি চেঞ্জ করতে পারি, যে আমি কালার দিতে পারি, আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। বাকি তোদের এই যে সিনট্যাক্স, যেটা ব্যাকগ্রাউন্ড কালার এক্স্যাক্টলি স্পেলিং কি, কিভাবে লিখতে হয়, কোথায় ড্যাশ দিতে হয়, তো এগুলো মনে রাখার দরকার নেই। জাস্ট তোদেরকে মনে রাখতে হয় যে আমি কি কি চেঞ্জ করতে পারি, ব্যাস। দেন ওটা তুই গুগলে টাইপ করলি যে এই চেঞ্জটা করার জন্য আমি কি প্রপার্টি ইউজ করতে পারি, জাস্ট দেখে নিলি একবার। বাকি তোরা যত করবি তত অবভিয়াসলি মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আমার নিজেরও এখনো অতটাও যে মুখস্থ হয়ে গেছে এমনটা না, আমারও ভুলে যায়। বাকি প্র্যাকটিস করতে করতে যতটুকু দরকার সেগুলো মনে রাখ। আর কি আছে দেখা যাক। বক্স মডেলটা খুবই ইম্পর্টেন্ট সিএসএস এর ব্যাপারে। আচ্ছা আমি এখন ডাউট জিজ্ঞেস করছি না, একবারে নিয়ে নেবো ডাউট, কয়েকটা লেটার তো একবারে জিজ্ঞেস করবো। বক্স মডেলটা আমি জাস্ট একটু বলে দিই, তারপর যতটুকু যদি বাকি থাকে তো কালকে একটা ছোট করে সেশন নেবো, যেখানে তোদের যে টাস্ক দিয়েছি সেই টাস্কের ব্যাপারে গল্প করবো, এন্ড ছোটখাটো যে সিএসএস এ আরো কিছু থাকবে প্রপার্টি, সেগুলো বলে দেবো। বাকি দেখ সিএসএস 3-4 দিনে শেষ হওয়ার কথা না, লং প্রসেস, মিনিমাম 7-8 দিন তো লাগবে। তো অতটা অনলাইনে দেওয়া সম্ভব না, তোরাও বুঝতে পারবি না, তোরাও বোর হয়ে যাবে। বাকি যখন অফলাইনে আসবি তো অ্যাডভান্স হিসেবে আরো অনেক কিছু প্রজেক্ট করা হবে, তো প্রজেক্ট করার সাথে সাথে আমরা আরো অনেক সিএসএস প্রপার্টি শিখবো। বাকি এখন তোরা এক্সপ্লোর করতে থাক যে আরো কি কি সিএসএস প্রপার্টি অ্যাড করতে পারি, পেজকে আরো কিভাবে সুন্দর বানাতে পারি। তো আমি এখন একবার বক্স মডেলটা একটু দেখি। দেখ বক্স মডেল কি, এই যে সিএসএস লিখলি তো একটা হেডিং ট্যাগ লিখলি ফার্স্টে, ওটা ফার্স্টে এসছে, দেন একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলি, দেন একটা ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট লিখলি। তো সিএসএস এইচটিএমএল যখন লিখছিস তো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ট্যাগ, যে কন্টেন্ট র্যাপ আছে, প্রত্যেকটা কন্টেন্ট না একটা বক্সে র্যাপ থাকে। মানে প্রত্যেকটা যে প্রত্যেকটা কন্টেন্টকে তুই একটা বক্স হিসেবে ইমাজিন করতে পারিস। সেটা আমি দেখাচ্ছি, জাস্ট রাইট ক্লিক করবি, ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে যাবি, রাইট ক্লিক করবি, নিচে যাবি ইন্সপেক্ট অপশনে যাবি। ইন্সপেক্ট অপশনে যাওয়ার সাথে সাথে একটা উইন্ডো খুলে যাচ্ছে। হ্যাঁ সাইডে তোর ওয়েবসাইট দেখাচ্ছে, আর পাশে এলিমেন্ট কনসোল এরকম লেখা আছে, এটাকে বলছে ডেভেলপারস টুল। যখন তোরা ফুল ফ্লেজের একটা বড় ওয়েবসাইট বানাবি তো এটা দেখে তোরা বুঝতে পারবি যে আমার ওয়েবসাইটটা কতটা রেসপন্সিভ হচ্ছে, মানে ফোনে কতটা ভালো দেখতে পাচ্ছি, বা কতটা সুন্দর হচ্ছে, কি ফল্ট আছে, কি ডিবাগ করতে হবে আমাকে। তো
এলিমেন্টে যাবি, নিচে স্ক্রল করবি, এখানে স্টাইলের দেখ, এখানে একটা বক্স লেখা করা আছে। দেখ, বক্সে তিনটে জিনিস দেখতে পাচ্ছেন আই থিঙ্ক, একটা প্যাডিং, বর্ডার, মার্জিন। আমি একটু ড্র করে দেখাই এটা। দেখ, ভিতরে আমি হেডিং 1 লিখছি, যে তুই যখনই H1 দিয়ে হেডিং 1 লিখলি, সেই যে কন্টেন্ট লিখলি হেডিং 1, সেই কন্টেন্টটা তুই কতগুলো বক্সে ইমাজিন কর। যে হেডিং 1 লেখা আছে, দেন একটা বক্স, দেন তার আউটার লেয়ার একটা বক্স, দেন আরেকটা বক্স। এখন এই বক্সটা কি বলছি, এই বক্সটা হচ্ছে প্যাডিং। প্যাডিং মানে সাপোজ ধর এটা তোর মেন ওয়াল, যে ডেভেলপার স্টুডিও দেখাই। হ্যাঁ দেখ, এখানে ভিতরে তোর কন্টেন্ট থাকবে, কন্টেন্টের বাইরে যে স্পেস, যেমন ফটো ফ্রেম দেখেছিস তো, ফটো ফ্রেম যেমন একটা উডেন একটা দেখবি ফ্রেম থাকে, তার ভিতরে ইমেজ থাকে, ইমেজের আর ফটো ফ্রেম যে ওয়াল, তার মাঝে দেখবি একটা গ্যাপ থাকে। সেই গ্যাপটা কি জন্য রাখা হয়, যে একটা স্পেস রইলো, যে ইমেজটা দেখতে ভালো লাগবে, বা ফটো ডাইরেক্ট ফটো ফ্রেমে যেমন টাচ না হয়, তার জন্য এই ফটো ফ্রেম যে উডেন একটা ওয়াল থাকে, উডেন ওয়াল, আর যে তোর ফটোর মাঝখানে একটা গ্যাপ থাকে, তো ভিতরে কন্টেন্ট আছে। কন্টেন্ট আর কন্টেন্ট ওয়াল, এই বর্ডার মানে ওয়াল, বর্ডার যেখানে লেখা আছে সেটা হচ্ছে ওয়াল। কন্টেন্ট আর যে এই যে এখানে তো কন্টেন্ট থাকবে, আর বর্ডার মানে তোর ওয়াল, যে উডেন ওয়াল। কন্টেন্ট আর বর্ডারের মাঝখানে যে গ্যাপ, সেটাকে প্যাডিং বলছি। তুই প্যাডিং যত বাড়াবি তো তত সুন্দর দেখতে লাগবে, যে শ্রিঙ্ক হবে তোর কন্টেন্টটা বর্ডারের থেকে। এন্ড বর্ডারের বাইরে যেটা আছে, আউটার সাইডে বর্ডারের বাইরে হোভার করছি, সেটাকে মার্জিন বলছি। ধর হেডিং লেখা আছে, হেডিং এর পাশে ধর আরেকটা কোনো ট্যাগ আছে, সাপোজ প্যারাগ্রাফ ট্যাগ সেম লাইনে আছে, সাপোজ ধরে নে, বা দুটো ইমেজ পাশাপাশি আছে, তো দুটো যখন কন্টেন্ট, দুটো ইমেজ আছে, তার মানে দুটো ইমেজকে আমি দুটো বক্স মডেল হিসেবে ধরতে পারি, যে একটা ইমেজ একটা বক্সে আছে, আরেকটা ইমেজ আরেকটা বক্সে আছে। তো দুটো ট্যাগ এর মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটাকে মার্জিন বলবো। যে ধর দুটো ইমেজ বা দুটো কন্টেন্ট একসাথে যাতে চিপকে না যায়, তো আমি সেই হিসাবে মার্জিন দেবো, যে মার্জিন 10 পিক্সেল বা 10 পিক্সেল, সেই হিসাবে ধর একটা কন্টেন্ট, যেমন ধর ধরে রাখিস কোনো ল্যাব বার, যেমন আমি কোনো ওয়েবসাইট খুলি, সাপোজ অ্যামাজন, যে কোনো ওয়েবসাইট ধরে নে না, ব্যাস। দেখ এখানে যেমন এই যে প্রত্যেকটা ফিচার লেখা আছে, দ্য হলিডে লেখা আছে, দেখ এটা প্রত্যেকটা ফিচার ধর ওটা একটা বক্সে আছে, দ্য হলিডে একটা বক্সে আছে, প্রত্যেকটা বক্স আছে। এখন এই বক্স, এই বক্স আর এই বক্স, দুটো বক্সের মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছিস তো, ওই গ্যাপটা কন্ট্রোল করার জন্য মার্জিন আছে, এগুলো ফার্স্ট উঠে যায়। তো ভিতরে প্রত্যেকটা এইচটিএমএল এর প্রত্যেকটা কন্টেন্টকে তোরা বক্স মডেল হিসেবে ধরবি। ভিতরে কন্টেন্ট থাকবে, তার আউটারে কন্টেন্ট এন্ড কন্টেন্ট ওয়ালের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপ হচ্ছে প্যাডিং। আমি একটা বক্স করে দিতে দিচ্ছি। ডিভ একটা ট্যাগ হয় এইচটিএমএল এ,
বলতে ভুলে গেছি sorry। তো এখন বলে দিচ্ছি div একটা ট্যাগ, div মানে ডিভিশন। তো একটা ডিভিশন বানালি, ক্লাস দিলি তাকে, ক্লাস সাপোজ কিছু একটা দিতে, হেডিং মনে আসছে এখন, হেডিং দিলাম। And ভিতরে কোনো কন্টেন্ট লিখে রাখ, হেড। দেন div কে আমি টার্গেট করব, কি দিয়ে টার্গেট করব? ট্যাগ সিলেক্টর দিয়েও করতে পারিস, আবার যে ক্লাস দিলাম সেই ক্লাস সিলেক্টর দিয়ে করতে পারিস। আমি এখন আপাতত ক্লাস সিলেক্টরটা দেখানোর জন্য ক্লাস সিলেক্টর দিয়ে করছি, ডট ক্লাস সিলেক্টর দিয়ে করছিস। এন্টার করলি, এর কি করবি, হাইট আর উইডথ সেট কর। হাইট উইডথ সেট করছি, উইডথ দিলাম আমি সাপোজ 300 পিক্সেল, দেন হাইট, হাইটও 300 পিক্সেলের স্কোয়ার তৈরি করছি অ্যাকচুয়ালি। এন্ড একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই যাতে দেখতে পান। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ গ্রিন, দেন তো কর। দেখ একটা বক্স তৈরি হয়ে গেছে 300 বাই 300 হাইট উইথ, একটা বক্স তৈরি হয়েছে। আর ভিতরে কন্টেন্ট কি লেখা আছে, হেড লেখা আছে। এখন হেডটা তো উপরে লেখা আছে একদম, মিডলে কিভাবে আনবি সেটা বলছি একটু পরে। কি করবি, প্যাডিং, দেখ প্যাডিং দিয়ে দেখলে কি চেঞ্জ আসছে সেটা দেখ আগে। প্যাডিং লিখবি, প্যাডিং এ ধর সাপোজ আমি 20 পিক্সেল দিচ্ছি। দেখ কিছু চেঞ্জ দেখতে পেলি, কন্টেন্টটা শ্রিঙ্ক হয়ে গেল, ভিতরের দিকে শ্রিঙ্ক হয়ে গেল। কি হলো, যে এই যে ওয়াল, একটা বর্ডারও দিই আমি। আচ্ছা বর্ডারও দেওয়া যায় জানিস তো, বর্ডার বলে একটা সিএসএস প্রপার্টি হয়, বর্ডার বর্ডার ল্যাগ করছে না। সস্তা ল্যাপটপ। বর্ডার সেট করবি, বর্ডারে 3টা ফিল্ড দিতে হয়। একটা হচ্ছে তুই বর্ডারটা কত উইডথে চাস, সাপোজ আমি 1 পিক্সেল দিলাম, 1 পিক্সেল। এন্ড বর্ডারটা ড্যাশ হবে না সলিড হবে সেই হিসাবে আমি এখন সলিড দিচ্ছি, সলিড। এন্ড কালার দিতে হয়, তুই বর্ডারে কি কালার দিবি, আমি এখন ব্ল্যাক দিচ্ছি। তো বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড ব্ল্যাক। সাথে সাথে আরেকটা প্রপার্টি বলে দিচ্ছি, বর্ডারের সাথে বর্ডার রেডিয়াস হয়। যেমন কি একদিন আগে বলছিলাম যে এখন দেখ বক্সটা কি আছে না, বক্সের যে কর্নার যেগুলো আছে, কর্নার গুলো অনেকটা শার্প আছে। তো শার্প কর্নারটাকে অ্যাভয়েড করার জন্য কি করতে পারিস, রাউন্ড করে দিতে পারিস। তো বর্ডার রেডিয়াস তুই অ্যাড করতে পারিস, বর্ডার রেডিয়াস বলে একটা প্রপার্টি হয়। বর্ডার রেডিয়াস তুই সাপোজ আমি 10 পিক্সেল অ্যাড করলাম, এখন দেখ চেঞ্জ কি হয়েছে। দেখ একটা বর্ডার দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, আমি একটু বাড়াই, বর্ডারের যে উইথ 1 পিক্সেল না করে আমি 2 পিক্সেল করছি। দেখ বর্ডারের যে উইথ সেটা বেড়ে গেছে। এটা হচ্ছে ওয়াল। তো ওয়াল আর হেড যে আছে, রাইট ক্লিক করবি, ইন্সপেক্টে যাবি। এখন এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নটা ক্লিক করবি, দেন হেডে যাবি। দেখ হেডে যাওয়ার সাথে সাথে দেখ একটা বক্স তৈরি হয়েছে। ওই যে বক্স তৈরি হয়েছে না, ওটা হচ্ছে কন্টেন্টের বক্স। ব্লু কালারের বক্স দেখতে পাচ্ছিস, ব্লু কালারের বক্সটা হচ্ছে কন্টেন্ট বক্স। এন্ড যখন উপরে আরো কভার করবি, পুরো গ্রিন যে বক্সটা, ওটা হচ্ছে আউটার লেয়ার। এই যে হেডটাকে যখন হাভার করছিস তখন যে ব্লু কালারের বক্স দেখতে পাচ্ছিস, ওই কন্টেন্ট বক্স প্লাস এই যে গ্রিন কালারের যে ওয়াল দেখতে পাচ্ছিস, ওই ওয়ালের মাঝখানে যে গ্যাপ, ওই গ্যাপটা হচ্ছে প্যাডিং।
যে 20 পিক্সেল তুই গ্যাপ অ্যাড করেছিস তো, টপ বটম লেফট রাইট সব দিকে 20 পিক্সেল প্যাডিং ইউজ হয়েছে হ্যাঁ। অ্যান্ড সাথে সাথে যদি আরেকটা বক্স তুই অ্যাড করিস তো, আরেকটা বক্স আমি অ্যাড করি, আরেকটা ডিভ অ্যাড করবো আমি এখানে, কন্ট্রোল ভি, হেডিং ক্লাস চেঞ্জ করে দিই, হেডিং 2 করে দিচ্ছি আমি এখানে, ক্লাস চেঞ্জ করে দিলাম কারণ একই সেম প্রপার্টি চলে আসবে। তো হেডিং 2 করে দিলাম, আর এখানে হেড 2 লিখে দিচ্ছি। প্রপার্টি সেম থাকবে, জাস্ট কালারটা চেঞ্জ করবো যাতে বুঝতে পারিস। চলো রজত, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা এন্ডের দিকে আছি, ওটাই দেখছি। একটু এন্ড করে দিস এই টপিক শেষ করে, হ্যাঁ হ্যাঁ অলরেডি 9:30। জাস্ট এটা বলবো এন্ড হবে, লাস্ট টপিক। ওকে ওকে, দাদা ফর্মটা একটু দিয়ে দেবে? হ্যাঁ দাঁড়া, এই টপিকটা শেষ হোক, আমি দিয়ে দিচ্ছি, তার আগে দিয়ে দিচ্ছি। লাস্ট টপিক বলে দিচ্ছি। কল কর রজত, ক্যারি অন ক্যারি অন। হ্যাঁ সাপোজ আমি এটা অন্য কালার রাখবো, দেখ আরেকটা, আচ্ছা এটা হেডিং 2 করতে হবে, ফার্স্ট নেম চেঞ্জ করলি বাকি সব সেম। আচ্ছা এখানে যখন হেডিং খুলবি তো গ্যাপ দিস না কোনো, গ্যাপ দিলে কোনো problem। দেখ দুটো বক্স হয়ে গেছে রেডি আমাদের, দুটো বক্স দেখ একসাথে, দেখ দুটো বক্স একদম সেটে আছে একদম। তো সেটে যাতে না থাকে তার জন্য মার্জিন দিতে হবে। তো এখানে তুই মার্জিন দিতে পারিস যে কোনো একটা বক্সে, মার্জিন অ্যাড কর, সাপোজ 20 পিক্সেল মার্জিন অ্যাড করছিস মানে টপ বটম লেফট রাইট সব দিকে মার্জিন অ্যাড হবে। দেখ সব দিকে অ্যাড হয়েছে, ওই জন্য দেখ একটু সরে গেল উপরে বক্সটা, এদিক দিয়েও মার্জিন অ্যাড হয়েছে, এদিক দিয়েও মার্জিন অ্যাড হয়েছে, উপর থেকেও মার্জিন অ্যাড হয়েছে নিচে। তো স্পেসিফিক্যালি যদি তুই বটম থেকে মার্জিন অ্যাড করতে চাস তো মার্জিন বটম বলেও একটা প্রপার্টি আছে, মার্জিন বটম 20 পিক্সেল, তো ওটা বটম থেকেই নিবে। দেখ বটম থেকে 20 পিক্সেল আলাদা হয়ে গেছে, যে গ্যাপ সেটা ছিল সেটা চলে গেছে। তো আমি কি কি বললাম, মার্জিন বললাম, প্যাডিং বললাম, অ্যান্ড কি বললাম, সরি বর্ডার। তো বর্ডার বললাম, বর্ডার রেডিয়াস বললাম, সবই বললাম। আই থিঙ্ক দ্যাটস অল, এটুকুই বলার ছিল আমার। বাকি ফ্লেক্স বক্স আর অ্যানিমেশন কালকে আমি অ্যানিমেশনের জন্য কিছু একটু দেখিয়ে দেবো, আর ফ্লেক্স বক্স অ্যানিমেশন দুটো কালকে বলে দেবো, এই দুটোই আছে। বাকি আজকে যে টাস্ক দিয়েছি সেই টাস্কটা একটু করার চেষ্টা করবো। পার্থিব ফর্ম দিতে পারিস এবার তুই, কারো যদি ডাউট থাকে জিজ্ঞেস করতে পারিস, ব্যাস এই বলবো। হ্যালো পার্থিব, I have provided the form in ফর্ম the দিলে chat ওদেরকে। box. Already given. Someone have doubt, okay. Let me see. হ্যাঁ দাদা, আয়ুষ। আমি আয়ুষ দাস বলছিলাম। হ্যাঁ বলছি যে ইমেজটা যখন আমরা মানে HTML এ ওয়েবসাইট বানাতে দেব, তো সেইটা যদি আমরা ক্রোম থেকে ওয়েব অ্যাড্রেসটা পেস্ট করি তো সেটাতে কাজ হবে? কারণ আমি আমারটাই করছিলাম তো ডাইরেক্টলি ক্রোম থেকে ওয়েব অ্যাড্রেসটা পেস্ট করলে হচ্ছে না। ওকে, একটা কথা বলার ছিল, যে সেশন এন্ড হয়ে গেছে, যাদের ডাউট থাকবে তারা এখানে থাকতে পারে, else you can fill the form and leave. Now Rajat, carry on. Rajat, your mic is off, I guess you are not audible.